ঈশান, আমি তোমার ভাবি হই, প্লিজ এরকম কিছু করো না। তাহলে আমার অনেক ভয় লাগবে। আমি তোমাকে অনেক বিশ্বাস করি, প্লিজ আমার সাথে এমন কিছু করো না। ভাবি হতেন, কিন্তু এখন আপনি আমার বউ। আর তাছাড়া আমি আপনাকে বউ হিসেবে মানি। তাহলে যারা গল্পটির প্রথম সিজন শুনেছেন তারা কষ্ট করে 1 ঘন্টা টেনে তারপর থেকে গল্পটি শুনবেন। ধন্যবাদ। নিয়মিত ভালোবাসার গল্প পেতে আমাদের সাব্বির ডায়েরি অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে। তো তুমি আমার দিকে এমন করে এগোচ্ছ কেন? বর বউয়ের দিকে কেন এগোই জানেন না আপনি? জানি, কিন্তু তুমি কি করতে চাচ্ছ বলো? কারণ আমি আপনাকে আদর করতে চাই। আমার আদর চাই এখন। আমি তোমাকে বর হিসেবে মানি না, প্লিজ আমার কাছে এসো না। তোমাকে দেখে আমার ভয় লাগছে। আদর করলে তো ভয় একটু লাগবেই। আজকে যদি আদর করি পরে আর ভয় লাগবে না। কাছে আসেন ভাবি। ঈশান, আমি তোমার ভাবি হই, প্লিজ এরকম কিছু করো না। তাহলে আমার অনেক ভয় লাগবে। আমি তোমাকে অনেক বিশ্বাস করি, প্লিজ আমার সাথে এমন কিছু করো না। ভাবি হতেন, কিন্তু এখন আপনি আমার বউ। আর তাছাড়া আমি আপনাকে বউ হিসেবে মানি। তাহলে ভাবি হিসেবে মানবো কেন? আর আপনি কি আমাকে বিয়ে করেছেন দেবর বলার জন্য? হ্যাঁ, আমি তোমাকে বর হিসেবে মানি না। তুমি একদম আমার সাথে উল্টাপাল্টা কিছু করবে না। তাহলে আমি সত্যি এখন চিৎকার করবো আর কান্না করে দিব। বলবো তোমার সাথে উল্টাপাল্টা কিছু করেছো। আপনার যা বলার আপনি বলতে পারেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এখন আপনি আমার বউ, আপনাকে আমি আদর করতেই পারি। আর আপনি চিৎকার করলে তাতে কেউ আসবে না। সবাই ভাববে আপনি ব্যথা পাচ্ছেন, ওই জন্য চিৎকার করছেন। আচ্ছা, ভাইয়া কি আপনাকে আদর করেনি নাকি যে আপনি ব্যথা পাবেন? নাকি আপনি এখনো ভার্জিন আছেন? আমার তো মনে হয় না। তার উপর আপনার যে সুন্দর ফিগার আর যে হট দেখতে আপনি, বিয়ের আগে তো আপনার বয়ফ্রেন্ডের সাথেই সব হয়ে যাওয়ার কথা। ছি ঈশান, তুমি সব কি বলছো? তুমি এগুলো বলতে পারলে আমাকে? আমি না তোমার ভাবি হই? তুমি এগুলো আমাকে নিয়ে চিন্তা করতে পারো? আপনি আমাকে যা ভাবার ভাবতে পারেন। তাছাড়া আপনি তো দেখতে সত্যি অনেক হট। তাছাড়া ভাইয়ার সাথে আপনার কিছু না হলেও আপনার তো বয়ফ্রেন্ড ছিল, তাই না? তাহলে তার সাথে কিছু হয়নি? ঈশান, আমি কিন্তু তোমার ভাবি হই। তুমি আর একটা বার এসব উল্টোপাল্টা কথা বলে আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হব। সেটা কি খুব ভালো হবে? দেখেন, আপনি আমাকে যতই ভাবি বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, আমাকে দেবর সাজিয়ে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন, এখন তো আমি আপনার পর। তাহলে আপনি আমার থেকে দূরে সরে যাবেন কেন? আমি তো আপনাকে ভালোবাসি। এখন আপনার থেকে আদর পেতে চাই। তাহলে আপনি আমাকে আদর করতে দিবেন না কেন? নাকি আমি দেখতে খারাপ ভাবে বলেন? আপনি তো বলতেন যে বিয়েটা করে নেবেন। তাহলে এখন আপনি আমাকে মানতে চাইছেন না কেন? নাকি আমি কোনো বাজে কাজ করেছি যার জন্য আপনি আমাকে এমন করে দূরে সরিয়ে দিতে চাইছেন? ঈশান, আমি তোমার চিন্তা ভাবনা দেখে অবাক হয়ে যাচ্ছি। একে তো তুমি আমাকে নিয়ে এরকম বাজে চিন্তা ভাবনা করো, তারপর এমন করে তুমি মাতলামি করতেছো। তুমি কি খেয়েছো? আমাকে একটু বলবে? তোমার হাব ভাব দেখে আমার ভালো লাগতেছে না, প্লিজ। তুমি এরকম করে কথা বলো না। কি হচ্ছে তোমার? আর তুমি তো বলেছিলে বিয়েটা করবে না, তাহলে হুট করে বাসর ঘরে এসে এরকম করতে শুরু করেছো কেন? কি হয়েছে তোমার? নিজের বউয়ের থেকে কেউ দূরে সরে থাকতে পারে? আমিও পারবো না। তাছাড়া আপনাকে আমার প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। আর আজকে আপনাকে পুরো আমার বউয়ের মতোই লাগছে। বউয়ের মতো কি, আপনি তো আমারই বউ। তাছাড়া চিন্তা ভাবনা পোষণ করার কি আছে? এখনকার মেয়েরা তো এরকমই। আর ভাইয়ার সাথে তো আপনার সবই হবার কথা, কারণ 3টা মাস আপনার সাথে ভাইয়ার বিয়ে হয়েছিল। তাহলে আপনি কিভাবে ভার্জিন সেটা বলতে চাইছেন? তুমি আমাকে যেমনটা ভাবছো আমি অতটাও বাজে মেয়ে নই। দেখো, তোমার ভাইয়া উম, আমাকে বিয়ে করেছিল ঠিকই, কিন্তু সে অন্য কাউকে ভালোবাসতো। তোমার আব্বু তাকে ত্যায্য পুত্র করে দিয়েছিল, দেখেই আমাদের বিয়ে দিয়েছিল। আমি আমি বিয়ের 1 মাস পর জানতে পেরেছি তোমার ভাইয়া কারোর সাথে রিলেশনে আছে। কিন্তু তখন তো আমাকে ইগনোর করে যেত। আমি তাকে বারবার মায়া ফেলার চেষ্টা করেছি, তারপরও সে আমাকে ভালোবাসেনি।
আমি যখন বুঝতে পারলাম তখন বাসায় বলে দিই। আর তখন আব্বু আম্মু আমাকে বারণ করেছিল তোমার বাসায় বলতে। আম্মু বলেছিল মেয়েদেরকে তার স্বামীর আঁচলে বেঁধে রাখতে হয়। আমিও সেটা করার চেষ্টা করেছিলাম, কিন্তু তার বিপরীতে হবে তোমার ভাইয়া যে বাসা থেকে চলে যাবে, সেটা তো আমি ভাবতে পারিনি। ও, তার মানে আপনি বলতে চাইছেন যে বিয়ের আগে আপনি যাই করেছেন না করেছেন, কিন্তু ভাইয়ার সাথে আপনার কিছুই হয়নি, তাই তো? তাতে কি, বিয়ের আগে তো আপনার বয়ফ্রেন্ড ছিল, তাহলে আপনার বয়ফ্রেন্ড আপনাকে আদর করেনি, ভালোবাসেনি? ঈশান, তুমি কিন্তু বারবারই করে ফেলছো। আমি তোমার থেকে সিনিয়র, আর তোমার ভাবি। আর ভাবিকে তুমি এসব আজবাজে প্রশ্ন করতে পারো না। দেখেন, আপনি এসব উল্টো পাল্টা কাজ করতে পারবেন, আর আমি একটা আপনাকে প্রশ্ন করলেই দোষ? একদম আমার উপর রাগারাগি করবেন না। এখন কিন্তু আমি আপনার বর, আর আপনি কাকে ভাবি বলে দাবি করতে বলছেন আমাকে? একটা সময় আপনি আমার ভাবি ছিলেন, কিন্তু আমি আপনার দেবর থাকলেও এখন আপনাকে বউ হিসেবে মানি আর আদর করতে চাই। ওই জন্যই বাসর ঘরে এসেছি। আপনি কিন্তু আমাকে আজকে আদর করতে দিবেন, অনেক ভালোবাসবো আপনাকে আজকে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বিশ্বাস করতে চাইছোই না, তাহলে তোমাকে আমি আমার এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলিয়ে দিব। আর তুমি আমার ফ্রেন্ডের কাছে শুনবে, আমি ওদের কাছে সব শেয়ার করতাম। আর যদি তোমার সন্দেহ হয় তাহলে তুমি সেটা চেক করে দেখতে পারো। তাছাড়া আমার কোনো টেনশন ছিল না বিয়ের আগে কারোর সাথে এরকম কিছু করার। আমার বয়ফ্রেন্ড আমাকে অনেকবার বলেছিল, তাই আমি ওর সাথে ব্রেকআপ করে দিছি। আর এখন তুমি যে আমাকে এমনভাবে সন্দেহ করবে, আমি সেটা ভাবতেই পারিনি। তুমি আজকে যাকে বিয়ে করেছো সে না এখনো পিওর ভার্জিনই আছে, তুমি যেটা বিশ্বাস করো বা না করো। তাহলে তো হয়েই গেল। আমি যেমন বউটা চেয়েছিলাম ঠিক তেমনটাই পেয়েছি। তারপরও ভয় পেয়ে গিয়েছিলাম যে ভাইয়া তো আপনার সাথে সব করে নিয়েছে, কিন্তু আমার বিশ্বাস হচ্ছিল না যে ভাইয়া আপনার সাথে কিছু করতে পারে, কারণ ওই মেয়েটার সাথে ভাইয়ার বিয়ের আগে সব কিছু হয়ে গিয়েছিল। সেটা আমি কয়েকটা দিন আগেই জানতে পারলাম। আর ওই মেয়েটা এখন প্রেগনেন্ট। ভাইয়া ওকে নিয়ে দেশের বাইরে চলে গিয়েছে। যাওয়ার আগে আমার সাথে কথা হয়েছিল। ভাইয়া বলেছিল আব্বু আম্মুকে বোঝাতে, আর না হলে আপনাকে বিয়ে করে নিতে। আমি মানতে পারতেছিলাম না, ভাইয়ার উপর অনেকটা রাগ করেছিলাম। ভাইয়া আমাকে অনেক রিকোয়েস্ট করেছিল, কারণ ওই মেয়েটা নাকি সুইসাইড করার চেষ্টা করেছিল বলেই ভাইয়া এটা করতে বাধ্য হয়েছে। এখন আপনি যদি আমাকে মেনে না নেন, তাহলে আমি আর কি করব বলেন? কি করবে মানে? তুমি আমার থেকে দূরে সরে থাকার চেষ্টা করবে, আমার থেকে অনেক দূরে যাবে। আমি তোমাকে কখনোই বর হিসেবে মানবো না, তোমাকে ভালোবাসতে পারবো না। পাগল নাকি যে আমি আমার বউকে ছেড়ে দূরে থাকবো? কখনো না। 22টা বছর দেরি করে বউ পেয়েছি, তার উপর বউকে দূরে সরিয়ে রাখবো? কখনোই না। আমি তো প্রথমে আপনাকে মানতেই চেয়েছিলাম না, কিন্তু আব্বু আম্মু আমাকে অনেক বুঝিয়েছে, আমার বোনটা আমাকে অনেক বুঝিয়েছে, বলেছে বউকে আদর করতে হয়, ভালোবাসতে হয়, তাহলে সে লাইনে আসবে। দেখেন, আপনি যেমনই হন, আমি আপনাকে বিয়ে করেছি ভালোবাসার জন্য, তাই প্লিজ আমাকে দূরে সরিয়ে দিবেন না। কিন্তু ঈশান, আমি তোমাকে ভালোবাসতে পারবো না, তুমি খুব ভালো করেই জানো। তোমার ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছিল, আর যে ছেলেটাকে আমি নিজের ছোট ভাইয়ের মতো ভেবে আসছে, তাকে কি করে নিজের স্বামীর জায়গাটা দিব বলো? তুমি এত সহজে পাল্টে খেলে কি করে? তুমি না বলতে যে তুমি আমাকে বিয়ে করবে না, তাহলে এখন আবার এরকমভাবে উল্টাপাল্টা কথা বলছো কেন? তুমি কি তুমি কি খেয়ে এসেছো একটু বলো তো। আপনার যা ভাবার আপনি ভাবতে পারেন। আমি আজকে আপনার প্রেমে পাগল হয়ে গিয়েছি, প্রেমে মাতাল হয়ে গিয়েছি। আপনার আদর আমার চাই, আপনাকে আমি কাছে পেতে চাই, অনেক বেশি ভালোবাসতে চাই। প্লিজ আমাকে আটকাবেন না, না হলে আমাকে জোর করে সবটা করতে হবে। আর আটকাবেন কি, আজকে আপনি চাইলেও আমাকে আটকাতে পারবেন না, তাহলে সেটা আপনার জন্য খুব খারাপ হবে। আমি জোর করে আপনাকে আদর করবো, ভালোবাসবো। তুমি আমার সাথে এমনটা করতে পারো না, আমি তোমাকে খুব ভালো ছেলে বলে জানি। আর তুমি যদি এমনটা করো, তোমার উপর যেটুকু বিশ্বাস আমার আছে সেটুকু আমার বিশ্বাস হারিয়ে যাবে। আমি তো এটাই বুঝতে পারছি না যে আপনার আমার উপর থেকে বিশ্বাসটা হারিয়ে যাবে কেন? আমি না এখন আপনার স্বামী, আমি আপনাকে আদর করতেই পারি। তাছাড়া আমি তো আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি জানেন না, আপনাকে প্রচণ্ড পরিমাণে আমার কাছে পেতে ইচ্ছা করছে।
প্লিজ একটু কাছে আসেন, এভাবে আটকে দিয়েন না আমাকে। তোমাকে আর কত বোঝাতে হবে যে আমি এটা করতে পারবো না? তুমি খুব ভালো করেই জানো যে আমি তোমাকে ছোট ভাইয়ের মতো দেখি। আমাদের মাঝে দেবর ভাবির সম্পর্ক, তোমার আমার মাঝে। তাহলে তুমি কি করে বলতে পারছো এরকম কথা? তুমি কেন বুঝতে চাইছো না যে আমি তোমাকে কখনো স্বামীর অধিকারটা দিতে পারবো না? তুমি শুধু শুধু পাগলামি করে আমাকে বিয়েটা করলে। তোমাকে আমি বোঝাতে পারলাম না, এসব সম্ভব না ঈশান। বারবার এসব কথা বলে আমাকে রাগিয়ে দিন না প্লিজ। তারপর উল্টো পাল্টা কিছু একটা করে ফেললে তখন কিন্তু আপনারই খারাপ লাগবে। সেটা কি খুব বেশি ভালো হবে বলেন? আমি জানি আপনার কোথাও কোনো রিলেশন ছিল না, তাহলে কেন আমাকে স্বামী হিসেবে মেনে নিতে পারবেন না বলেন? কি সমস্যা আপনার আমাকে মেনে নিতে? বললামই তো, তোমার আমার মাঝে দেবর ভাবির সম্পর্ক ছিল। তাহলে কি করে মেনে নিব তোমাকে? আমি তো বলেই দিলাম এসব মেনে নেওয়া সম্ভব না। তারপর তুমি কেন বুঝতে চাইছো না? তুমি বুঝতে পারছো না আমি তোমাকে ভালোবাসতে পারবো না, আর না তোমাকে নিজের সাথে মিশিয়ে নিতে পারবো। শুধু শুধু তুমি বিয়েটা করলে আর আমাকে এরকম একটা বাজে পরিস্থিতির মুখে ফেললে। তার মানে আপনি আমাকে কাছে পেতে চান না? আচ্ছা, ভাইয়ার মতো আমিও যদি আপনার থেকে হারিয়ে যাই তাহলে তখন কি করবেন আপনি? ঈশানের মুখে এমন কথা শুনে আদিত্যা অসহায়ভাবে ওর মুখের দিকে তাকিয়ে রইল। আদ্রিতার মুখটা নিমিষের মধ্যে কালো হয়ে গেছে। ঈশান বুঝতে পারলো আদ্রিতা ভেতরে একটা খারাপ লাগা কাজ করছে। এমনিতেই প্রথমবার ভাইয়াকে বিয়ে করার পর যখন ওর ভাইয়া ওদেরকে ছেড়ে চলে গেছে তখন আদ্রিতা অনেকটাই আপসেট ছিল, অনেক কান্নাকাটি করেছিল। আদ্রিতার মুখটা কালো দেখে ঈশান বলতে লাগলো, সামান্য এইটুকু কথাটা সহ্য করতে পারলেন না? তাহলে যদি সব সময় এরকম ইগনোর করে দূরে সরিয়ে দেন তখন আমিও আপনার থেকে দূরে সরে যাব। যদি ভাইয়ার মতো অন্য কারোর প্রতি আসক্ত হয়ে পড়ি সেটা মেনে নিতে পারবেন তো? কখনো আমাকে কাছে পাবেন না তখন, না শত চাইলেও আমাকে আর নিজের করে পাবেন না। ভালোবাসাটাকে আগলে রাখতে হয়, সেটা কি আপনি জানেন না? তাহলে ন্যাকামি করেন কেন? আদ্রিতা মাথা নিচু করে রইল। ঈশান দুলতে দুলতে একটা জায়গায় গিয়ে বসে পড়ল আর বলল, সত্যি করে একটা কথা বলেন তো, আমার কি দোষ ছিল এতে? আমার কি ইচ্ছা করে না নিজের বউকে ভালোবেসে কাছে টেনে নিতে, তাকে আদর করতে? নাকি তাকে কাছে পাওয়ার কোনো অধিকার আমার নেই বলেন? ঈশান, আমি জানি আমার দোষ এইটাই যে আমি আপনার জুনিয়র, আপনার দেবর ছিলাম। আপনার থেকে আমার মাত্র 3টা বছরের ডিফারেন্স। তাহলে কেন আপনি আমাকে ভালোবাসতে পারবেন না? কি এমন অন্যায় করেছি আমি যার জন্য আপনি আমাকে স্বামীর অধিকার দিতে পারবেন না? আচ্ছা, আপনি তো সময় নিলে পারেন, তারপরেও আপনি সেটা করতে চাইছেন না। কি এমন সমস্যা আমার মধ্যে? আমি দেখতে খারাপ, বাজে ছেলে যার জন্য আপনি আমাকে ভালোবাসতে পারবেন না? তাহলে বিয়ে করেছিলেন কেন? আমার কি কোনো ইচ্ছা স্বপ্ন থাকতে পারে না? 22টা বছর ধরে নিজের মধ্যে ভালোবাসাটাকে জমিয়ে রেখেছি। কখনো কাউকে ভালোবাসিনি, শুধু বউকে ভালোবাসবো বলে। আর এমন একজনকে বিয়ে করলাম যে কিনা কিছুদিন আগেও আমার ভাইয়ার বউ ছিল। আর ভাইয়া এরকম একটা পরিস্থিতিতে ফেলে তার বউকে আমাকে বিয়ে করতে বাধ্য করলো। এই দোষটা কি আমার বলেন? আমি তো পরিস্থিতিটাকে মেনে নিয়েছিলাম, ভাগ্যটাকে মেনে নিয়ে আপনার সাথে সবটা নতুন করে সাজানোর চেষ্টা করেছিলাম। আপনি কি করলেন? আমার সব স্বপ্ন ভেঙে দিলেন। আমি বাসর ঘরে আসতেই আপনি আমাকে রিজেক্ট করলেন। আসলে ভালোবাসাটা আমার জন্য না। আমি যদি আর 10টা ছেলের মতো বকাটে হতাম তাহলে আপনি ঠিকই আমাকে ভালোবাসতেন। আমার মধ্যে না কোনো বাজে নেশা আছে, না কোনো মেয়ের সাথে আমি রিলেশনে আছি। আসলে কি বলেন তো, আমি না এখন আপনার থেকে কেন জানি দূরে থাকতে পারছি না। আর আপনি আমাকে এমন করে দূরে সরিয়ে দিচ্ছেন। প্লিজ ঈশান, এগুলো বলো না। আমি এগুলো শুনতে পারছি না। প্লিজ এসব বলো না। আজকে এগুলো আপনাকে শুনতেই হবে। আপনি যদি আমাকে বিয়েটা না করবেন তাহলে বলতেন, রাতেও আমাকে বলতে পারতেন, আমি বিয়েটা করতাম না। সেটা না করে ঢং দেখিয়ে বিয়েটা করলেন। কিন্তু এখন আমাকে মানতে পারবেন না বলছেন। আমার কি কোনো ইচ্ছা স্বপ্ন নেই? নাকি আমার স্ত্রীর কাছ থেকে আমার কোনো চাহিদা থাকতে পারে না বলেন? ছি, তোমার চিন্তা ভাবনা এতটা বাজে। তুমি এসব চিন্তা আমাকে নিয়ে করতে পারো কি করে ঈশান? হ্যাঁ, জানি আমি বাজে,
আমি ফাজিল একটা ছেলে, ওই জন্য কেউ আমাকে কখনো ভালোবাসেনি। আমার চেহারাটা বাজে, ওই জন্য আপনি আমাকে ভালোবাসতে চাইছেন না তো। কিন্তু দেখবেন একটা সময় আপনি নিজে থেকে আমাকে ভালোবাসতে চাইবেন, তখন না অনেক বেশি দেরি হয়ে যাবে। হয়তো দূরে কোথাও হারিয়ে যাব, না হলে অন্য কারোর মায়ায় জড়িয়ে পড়ব। আমি আর এভাবে নিজেকে কষ্ট দিব না। অনেক দিন নিজের ভালোবাসাটাকে নিজের মধ্যে জমিয়ে রেখেছি, তারপরও কারো মাঝে সেটা বিলিয়ে দিইনি, শুধু বউকে ভালোবাসবো বলে। আর আজকে বাসর ঘরে আসার পর আপনি এমন কিছু বললেন, এসব কথা শোনার পর মনে হচ্ছে এই বিয়েটা না করাটাই আমার জন্য শ্রেয় ছিল। ঈশানের এরকম দেবরা কথা শুনে আদ্রিতা ফ্যাল করে ওর মুখের দিকে তাকিয়ে রইল। আদ্রিতা বুঝতে পারছে ঈশান ওর কথাগুলো শোনার পর কতটা কষ্ট পেয়েছে, যার জন্য এসব কথা বারবার বলেই যাচ্ছে। ঈশান জানে আদ্রিতা এত সহজে ওকে কাছে আসতে দেবে না, না ওকে আদর করতে দেবে, যার জন্য ঈশানের প্রচণ্ড পরিমাণে রাগও হচ্ছিল। তার উপর ঈশানের নেশার ওষুধ খেয়েছে, যার জন্য ওর ভেতর খুব উত্তেজনায় কাজ করছে। ঈশান একটা নেশার দৃষ্টিতে আদিত্যর দিকে তাকিয়ে আছে। ঈশান বেশ কিছুক্ষণ উপর দিকে তাকিয়ে রইল, তারপর একটা সময় ওর অনেকটা কাছে চলে গেল। আদিত্যা পেছাতে পেছাতে দেয়ালের সাথে ঠেকে গেল। ঈশান আদিত্যকে জোর করে কাছে টেনে নেয়। আদিত্যা একদম ভয় পেয়ে চুপসে গেছে। ঈশান আলতো করে ওর ঠোঁটের উপর আঙুল দিয়ে স্ল্যাপড করে বলল, কোনো কথা নয়, আজকে রাতে শুধু আমি আর আপনি, আপনি আর আমি দুজন দুজনকে ভালোবাসবো। আপনি তো ভাইয়ার আদর পাননি, আজকে দেখবেন আমি আপনাকে কত ভালোভাবে আদর করে দেই। আপনার ভালো লাগবে, প্লিজ আমাকে আটকাবেন না। আর আমি তো আপনার স্বামী, কি করে আটকাবেন আমাকে? আমি জানি আপনি কখনো আমাকে আটকাবেন না। হ্যাঁ, এটা ঠিক যে মেনে নিতে সমস্যা হবে, তারপরও আজকে আদর করে দেখেন, আপনি আমাকে ভালোবাসতে শুরু করবেন। ঈশান প্লিজ আমার সাথে এমন করো না। তুমি জানো আমি তোমার ভাইয়ের বউ ছিলাম, তাহলে তুমি কেন আমার সাথে এমন মিসবিহেভ করছো? তোমাকে একটু সময় দিবে না প্লিজ? এরকমটা করো না। আমি জানি তুমি এরকমটা কখনো করবে না। কেন করব না? নিজের বউয়ের সাথে না করলে কার সাথে করব? আর আপনি বারবার ভাইয়ার কথা বলছেন। আপনি তো ভাইয়াকে ভালোবাসতেন না, ভাইয়ার ভালোবাসা পাননি। রিসেন্টলি আপনার ব্রেকআপ হয়েছিল, এই জন্য ভাইয়াকে জোরও করেননি আপনার সাথে কিছু করার জন্য। তাহলে ভাইয়ার সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পরেও আপনি কেন আমাকে ভালোবাসতে পারবেন না বলেন? ঈশানের কথাগুলোতে আদ্রিতা একদম চুপচাপ হয়ে গেল। ওর বলার মতো আর কিছুই নেই। এবার ঈশান ওর ঠোঁট জোড়া আলতো করে আদ্রিতার কপালের ছোঁয়ালো। আদ্রিতা চোখ জোড়া বন্ধ করে নিল। ঈশান ওর সারা মুখে কিস করতে লাগলো। আদ্রিতা ওকে আটকানোর চেষ্টা করলে ঈশান ওর হাতগুলো পেছনের দিকে নিয়ে আটকে দেয়। এক হাত ওর মুখের পাশে রেখে ওর ঠোঁট জোড়া দখল করে নিল। আদ্রিতা কোনো উপায় না পেয়ে একদম জড়সড়ো হয়ে গেল। আজকে প্রথম কোনো পুরুষের স্পষ্ট আদ্রিতার ঠোঁটে পড়ল। ওর শরীরের মধ্যে যেন এক প্রকার কারেন্ট হয়ে গেল। ও একদম পাথরের মতো দাঁড়িয়ে আছে। ঈশান ওর ঠোঁটে পাগলের মতো কিস করতে শুরু করে। আদ্রিতার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ও জানতো না এমন করে ঈশান ওকে স্পষ্ট করবে। আপনারা তো কিছুই বুঝতে পারছেন না, তাই তো? তাহলে চলেন আপনাদের একটু বুঝিয়ে বলি। ঈশানের আব্বু আম্মু ঈশানকে অনেক বুঝিয়েছে আর আদ্রিতাকে বিয়ে করে নিতে বলেছে। আর আদ্রিতা ওর ভাবি হলেও দেখতে অসম্ভব সুন্দরী। তার উপর রিসেন্টলি কয়েকদিন আগেই ঈশানের ভাইয়া অন্য একটা মেয়ের সাথে পালিয়ে গেছে। কারণ ঈশানের আব্বু যখন ভাইয়ার সম্পর্কে জানতে পারে ও অন্য কোথাও বিয়ে করেছে আর সেই মেয়েটা এখন প্রেগনেন্ট, মেয়েটা সুসাইড করার চেষ্টা করেছে, তখন ঈশানের আব্বু ওর ভাইয়াকে ত্যায্যপুত্র করে দিতে চাইলে ঈশানের ভাইয়া ওই মেয়েটাকে নিয়ে দেশের বাইরে চলে যায়, যার জন্য ঈশান প্রচণ্ড পরিমাণে রেগে যায়। ওর ভাইয়ের ওরকম একটা
ক্রামকান্তের আর শেষ পর্যন্ত সম্মান বাঁচানোর দায়িত্বে পড়ে ঈশানের ঘাড়ে। আর আদ্রিতাকে ঈশানের বিয়ে করতে হয়। ঈশান আর আদ্রিতা দুজনেই বারণ করেছিল। তারপর একটা সময় ঈশানের আব্বুর অনেক রিকোয়েস্টে করে আর ঈশানের বোনও ওকে বোঝাতে ঈশান ওর ভাবিকে বিয়েটা করে নেয়। আব্বু মান সম্মান বাঁচাতে আর রাতে যেন ওদের মাঝে কিছু একটা হয় তার জন্য ঈশানের ছোট বোন প্ল্যান করে ওকে একটা নেশার ওষুধ খাইয়ে দিয়েছিল যেন আদ্রিতা ওকে ছেড়ে যেতে না পারে। কারণ আদ্রিতা বিয়েতে রাজি ছিল না, শুধু ঈশানের আব্বুর রিকোয়েস্টে রাজি হয়েছিল। ওরা চেয়েছিল ওদের যেন একটা বেবি চলে আসে, সেটা খুব শিগগিরই। আদ্রিতা যেন ওদের ছেড়ে যেতে না পারে। এই জন্য ঈশানের আম্মু আর ঈশানের বোন ওকে শুধু দুধ খাওয়ানোর নামে দুধের সাথে মিশিয়ে একটা নেশার ওষুধ খাইয়ে দেয়। ওষুধটার কাজ শুরু করলেই ঈশানের বোন ওকে বাসর ঘরে পাঠিয়ে দেয়। ঈশান বাসর ঘরে এসে দেখে আদ্রিতা বিছানার উপর ঘোমটা দিয়ে বসে আছে। তারপর যখন উঠে এসে ওকে সালাম করতে যায় তখন ঈশান ওকে উঠিয়ে নেয়। তারপর বুকের সাথে জড়িয়ে ধরতেই আদ্রিতা ওকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে সরে গেল। তখন ঈশান আর আদ্রিতার মাঝে কি কথা হলো সেটা তো আপনারা জানতেই পারলেন। এবার গল্পে ফেরা যাক। ঈশান আদ্রিতার ঠোঁট জোড়া ছেড়ে দিয়ে ওর সারা মুখে কিস করতে শুরু করে। তখন আদ্রিতা ওকে সরানোর জন্য বলতে শুরু করে, ঈশান প্লিজ আমাকে ছেড়ে দাও। তুমি আমার সাথে এমনটা করতে পারো না। অন্তত তুমি আমাকে বিয়ে কয়টা দিন তো সময় দিবে আমাকে একটু মানসিকভাবে প্রস্তুত নেওয়ার জন্য। তুমি সেটা না করে এরকম করতেছো। প্লিজ আমাকে ছেড়ে দাও। মানসিকভাবে তৈরি হওয়ার জন্য অনেক সময় পাবেন। আজকে আমার আদর করতে ইচ্ছে করছে আপনাকে। আপনাকে কেউ আদর করেনি। আমি আমার ভার্জিন বউটাকে আজকে অনেক আদর করব, পরিপূর্ণতায় ভরিয়ে দিব। প্লিজ আমাকে বাধা দিয়েন না, তাহলে কিন্তু আপনারই কষ্ট হবে। আপনি আমাকে বুকের সাথে জড়িয়ে ধরে রাখেন, আমার সাথে রেসপন্স করেন, দেখেন আপনার ভালো লাগবে। আদ্রিতা কিছু বলে ওঠার আগেই ঈশান ওকে কোলে তুলে নিল, তারপর বেডে শুয়ে দিল। আদ্রিতা কিছু বলার আগে ঈশান ওর সারা মুখে, নাকে, কানে, গলায় আর ঘাড়ে কিস করতে লাগলো। আর আদ্রিতা ভাবছে এই পাগলটাকে এখন কি করে শান্ত করবে, হয়তো পারবে না। আর এখন ঈশান ওর স্বামী, তাই চাইলে ওকে আটকানো সম্ভব না। আর আদ্রিতা ঈশানের শরীরের উত্তাপতেই বুঝতে পারছিল ও হয়তো নেশা করে আসছে, না হলে যে ছেলেটা ওর সাথে ভালোভাবে কথাই বলতে পারতো না সে ছেলেটা আজকে ওকে এমন করে স্পষ্ট করছে। ঈশান পুরো মাতাল হয়ে আছে। আর আদ্রিতা যদি এখন ওকে আটকানোর চেষ্টা করে তাহলে হয়তো প্রচণ্ড পরিমাণে রেগে যাবে। ঈশান ওর সাথে সবটাই করতে পারবে, তাই আদ্রিতা চুপ করে রইল। ঈশানও সুযোগ পেয়ে আদ্রিতাকে আদরের মাত্রা বাড়িয়ে দিল। আদ্রিতার নিঃশ্বাসটা ভারী হয়ে আসছে, ওর বুকটা ওঠানামা করছিল। আদ্রিতার গরম নিঃশ্বাসের শব্দে ঈশান বুঝতে পারছিল ও প্রচণ্ড পরিমাণে উত্তেজিত হয়ে গেছে। তার উপর প্রথম কোনো পুরুষ ওকে স্পর্শ করেছে। ঈশান আদর করতে করতে নিচের দিকে নামলো। তারপর হুটহাট করে আদ্রিতার বুকের উপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে দিতেই ও চোখ জোড়া বন্ধ করে দিল। ঈশানও সাথে সাথে আদ্রিতার বুকের উপর ট্রিগলি কয়েকটা কিস করে দিল। ঈশানের স্পর্শে আদ্রিতার মধ্যে অজানা এক শিহরণ বয়ে গেল। ও প্রচণ্ড পরিমাণে কেঁপে উঠল। আদ্রিতা আর থাকতে না পেরে ঈশানকে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরলো। আদ্রিতা থেকে প্রথম কোনো রেসপন্স গিয়ে ঈশানও বুঝতে গেল এখন আর আদ্রিতা চাইলেও ওকে বাধা দিতে পারবে না। তাই ঈশান আদ্রিতার শরীর থেকে সব কাপড়গুলো সরিয়ে দিয়েই কিস করতে লাগলো। ঈশানের প্রতিটা স্পর্শে আদ্রিতা কেঁপে কেঁপে উঠছিল আর দুই হাতে ঈশানের চুলগুলো আঁকড়ে ধরছিল। ও অনেকটাই উত্তেজিত হয়ে গিয়েছিল।
এমন পাগল করা স্পষ্টগুলো আদ্রিতা সহ্য করতে না পেরে দাঁত দিয়ে ঠোরজোড়া কামড়ে ধরলো। আদ্রিতা রেসপন্স না করলেও ঈশানকে আর আটকানোর চেষ্টা করছে না। ঈশান পুরো উত্তেজিত হয়ে গেছে। তারপর একটা সময় নিজেও শরীর থেকে সবটা খুলে ফেললো। তারপর আদ্রিতাকে আবার আদর করতে শুরু করলো। ঈশানের আদরের মাত্রাটা আস্তে আস্তে দ্বিগুণ হয়ে যাচ্ছে। আদ্রিতা আর থাকতে না পেরে রেসপন্স দিতে আরম্ভ করলো। একটা সময় ঈশান কিস করতে করতে আদ্রিতার নাভি অবধি চলে আসে। তারপর নাভির দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। আদ্রিতার কিউট আর হট নাভিটা ঈশানকে আরও উত্তেজিত করে দিল। ঈশানের স্পষ্ট না পেয়ে আদ্রিতার চোখ খুলল। ঈশান ড্যাপ ড্যাপ করে ওর নাভিটার দিকে তাকিয়ে আছে। এবার ঈশান আদ্রিতার মুখের দিকে তাকালো। তখন ও বলল, কি দেখো অমন করে? আপনার নাভিটা কিন্তু অনেক কিউট আর হট, আর নাভির পাশের তিলটা না এত বেশি হট লাগছে, যার জন্য আদর করে ভরিয়ে দিতে ইচ্ছে করছে। আদ্রিতা উত্তেজনার ঘোরেও ঈশানের কথাতে লজ্জা পেয়ে পুরো লাল হয়ে গেল। ও কিছু বুঝে ওঠার আগেই ঈশানের নাভিতে নাক ডুবিয়ে দিল। আদ্রিতা এবার ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। ও বারবার ঈশানের চুলগুলো শক্ত করে দুই হাতে খামচে ধরলো। পুরো রুমটা জুড়ে শুধু দুজনের নিঃশ্বাস শব্দটাই ভেসে বেড়াচ্ছে। ঈশান আদ্রিতার নাভিতে কয়েকটা ড্রিপলি কিস করলো, তার সাথে অসংখ্য লাভ ফাইট দিল। তাতে আদ্রিতা ঈশানের আরও শক্ত করে ওর নাভির সাথে চেপে ধরলো। তারপর ঈশানও আর দেরি না করে আদ্রিতাকে ভালোবাসার গভীরে স্পষ্ট দিতে লাগলো। ওর প্রথম স্পষ্টটা পেতে আদ্রিতা একদম শিউরে উঠল আর ওকে শক্ত করে আঁকড়ে ধরলো। আদ্রিতার নখগুলো ঈশানের পিঠে বসে যাচ্ছে, সেই দিকে ওর কোনো খেয়াল নেই। ঈশান শুধু ওকে স্পষ্টের উপর স্পষ্ট দিয়েই যাচ্ছে, আর পুরো রুমটা জুড়ে শুধু দুষ্টু মিষ্টি শব্দ ভেসে বেড়াতে লাগলো। আর আদ্রিতা না চাইতে ওর দেবর জুনিয়র মাতাল বরটাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। তারপর একটা সময় ঈশান ক্লান্ত হয়ে আদ্রিতার বুকে মাথা দিয়ে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। আদ্রিতা কেমন যেন ওর মুখের দিকে তাকিয়ে রইল। তারপর দুজনের উন্মুক্ত শরীরে দিকে তাকিয়ে রইল। কোনো রকমে একটা চাদর টেনে দিয়ে ঈশানকে ওইভাবে জড়িয়ে ধরে রেখে ওর চুলের মধ্যে এক হাত দিয়ে খেলা করতে লাগলো আর চোখের জল ফেলতে লাগলো। আদ্রিতা ভাবতেও পারেনি আজকে ওর লাইফে এমন কিছু ঘটে যাবে। ভেবেছিল ঈশান হয়তো ওর কথাটা মানবে, কিন্তু ঈশান নেশা করে আসছে সেটাও জানতো না। আর তারপর ওর সাথে এমন কিছু করবে সেটা ধারণার বাইরে ছিল। আদ্রিতা সারাটা রাত আর ঈশানকে সরানোর চেষ্টা করেছিল না। ওর মনে শুধু একটু আগেই ঈশানের বলা কথাগুলো মনে পড়তেই ভাবছিল, ঈশান তো ঠিকই বলেছে, ও তো এখন আমার স্বামী। আমি চাই বা না চাই ওকে আমার মেনে নিতেই হবে। আজ হোক কিংবা কাল ওকে তো আমার ভালোবাসতেই হবে। তাছাড়া ও আমার থেকে ওর এতটুকু রিজার্ভ থাকতেই পারে, একটা সাধারণ বিষয়। তাহলে আমি কেন ওকে এরকম রিয়েক্ট করছি? এই জন্যই কি ওকে মেনে নিতে পারছি না? কারণ আমার দেবর ছিল, আমার বাড়ির ছোটো ভাই ছিল, কিন্তু এখন তো ওই মানুষটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। যে আমাকে ঠকিয়েছে তার জন্য আমি অন্যের ভালোবাসা কেন নষ্ট করব? যে আমাকে কষ্ট দিয়েছে তার দেওয়া কষ্টটা আমি আরেকজনকে কেন দিব? হ্যাঁ, ওকে হয়তো মেনে নিতে কষ্ট হবে, কিন্তু আজ ও যেটা জোরপূর্বক করেছে, এটা না করলে বুঝতেই পারতাম না। স্বামী স্ত্রীর মাঝে এত ভালো মুহূর্ত থাকতেই পারে। তাছাড়া একটা স্বামী তার বউকে এরকমভাবে ভালোবাসতেই পারে। আর যখন ও আমার কাছে আসলো তখন এত বেশি অসুস্থ লাগছিল, তাহলে এখন এরকমটা হচ্ছে না কেন? আমার বউ কিছু আছে, তারপরেও তো আমি ওকে সরিয়ে দিচ্ছি না। তাহলে কি আমি ওকে ভালোবাসতে পারবো? আচ্ছা, যখন আমাকে আদর করছিল তখন তো আমি ওকে সরিয়ে দিতে পারলাম না। কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না। ওকে ভালোবাসতে পারবো নাকি দূরে সরিয়ে দিব?
তাছাড়াও এখন আমার স্বামী, আমি কি করে ওকে দূরে সরিয়ে দিব? তারপর আব্বু আম্মু আমাকে এত বেশি ভালোবাসে, নিজের মেয়ে ভাবে, আমি কি করে ওনাদেরকে কষ্ট দিব? যার জন্য এরকম একটা পরিস্থিতিতেও এই বাড়িতে আবারও দ্বিতীয়বার বউ হয়ে এনেছে। তাহলে কেন কেন আমি ওকে মেনে নিতে পারবো না? এত ভালোবাসা যারা আমাকে দিয়েছে, তাদের ছেলেকে আমি কি করে কষ্ট দিব? আদ্রিতা এইসব ভাবছিল আর ওর চোখ দিয়ে পানি পড়ছিল। ভাবতে ভাবতে অনেকটা রাত গভীর হয়ে যায় আর আদ্রিতাও ঈশানকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন জানালার গ্লাস ভেদ করে মিষ্টি রোদের আলো এসে আদ্রিতার মুখে পড়ল। আদ্রিতার ঘুমটা ভেঙে গেল। ও চোখ জোড়া খুলতেই বুকের উপর কিছু ভারী একটা অনুভব করলো। দেখলো ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে আর বাচ্চাদের মতো ওর বুকে মুখ গুজে আছে। আদ্রিতার মুখে আপনা আপনি একটা হাসি ফুটে উঠল। আবার পরক্ষণেই কালকে রাতের কথা ভাবতেই ওর হাসি মাখা মুখটা লজ্জায় একদম লাল হয়ে গেল। আদ্রিতা খেয়াল করলো ঈশান ওকে এত শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে যেন মনে হচ্ছে ওর বুকের মধ্যে ঢুকে যাবে। আদ্রিতা কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে রইল। আদ্রিতা বারবার কালকের রাতের কথা ভেবেই লজ্জায় লাল হয়ে যাচ্ছিল, কারণ কালকে রাত্রে ঈশান ওকে এত বেশি আদর করেছে যেন আদ্রিতার কল্পনাতেও ছিল না। ঈশান ওকে এত বেশি গভীরভাবে স্পষ্ট করেছিল যে সেই মুহূর্তটা আদ্রিতা কখনোই ভুলতে পারবে না। আদ্রিতা খেয়াল করলো ঈশানের পুরো মুখে আর সারা শরীরে লিপস্টিকের ছাপ। সেটা দেখে ওর বুঝতে বাকি রইল না কালকে রাতে কি একটা কাজ করে ফেলেছে। সাথে সাথে ওর মুখটা লজ্জায় লাল হয়ে যাচ্ছে। এবার আদ্রিতা নিজে নিজেই বলতে আরম্ভ করলো, ইস, এগুলো কখন করলাম? এগুলো যদি এই পিচ্চিটা দেখে না, তাহলে তো পুরো লজ্জায় ফেলে দিবে। ও তো প্রশ্নের উপর প্রশ্ন করেই চলবে, বলবে আমি ওকে ভালোবাসি না, তাহলে আমাকে স্পর্শ করলো তখন ওকে আটকে দিলাম না কেন? এসব বলে বলে পিচ্চিটা আমাকে লজ্জায় পুরো শেষ করে দিবে। কি করে পারলাম আমি এমনটা করতে? আদ্রিতা কথাগুলো ভাবছে আর লজ্জায় মাখা হাসি দিচ্ছে। আবার পরক্ষণে ওদের কয়েকদিন আগেকার সম্পর্ক কথাটা ভেবে মুখটা কালো হয়ে গেল। আর কালকে রাতে ঈশান যে ওকে জোরপূর্বক কাছে টেনে নিয়েছে সেটা ভেবেই আদ্রিতা কিছুক্ষণ চুপ করে রইল। ঈশান ঘুমিয়ে আছে আর আদ্রিতার মনে হলো এখন ফ্রেশ হওয়া দরকার। প্রায় 8টা বেজে যাচ্ছে কিন্তু পিচ্চিটা ওকে ছাড়ছেই না। তাই আদ্রিতা ঈশানকে একটু ধাক্কা দিয়ে ডাকতে লাগলো, ঈশান, এই ঈশান, ওঠো, অনেক বেলা হয়ে গেছে, এখন ছাড়ো আমাকে। আদ্রিতার ডাকাডাকিতে ঈশান তো উঠলই না, বরং ওকে একটু ধাক্কা দিতেই ঈশান চোখ মুখ কুচকে ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো। ঈশানের এমন কর্মকাণ্ডে আদ্রিতা এবার ফিক করে হেসে দিল। ঈশানের মুখটা একদম বাচ্চাদের মতো লাগছিল, তার উপর লিপস্টিকের অংশ ছাপে মুখটা পুরো রাজা হয়ে আছে। আদ্রিতা বারবার ওকে ডাকতে লাগলো। তখন ঈশান বলতে আরম্ভ করলো, আম্মু যাও তো, আমাকে একটু ঘুমাতে দাও না, আমার অনেক ভালো লাগছে এভাবে ঘুমাতে। এই ফাজল, আমি তোমার আম্মু না তোমার ভাবি, ছাড়ো আমাকে, তুমি ঘুমাও, আমাকে অন্তত যেতে দাও। ঈশান আর কোনো কথা বলল না, তাই আদ্রিতা ওকে জোর করে ছাড়িয়ে নিল। তখন ঈশান কিছু একটা খুঁজতে লাগলো। আদ্রিতা কোলবালিশটাকে এগিয়ে দিল। ঈশান কোলবালিশটা জড়িয়ে ধরলো। আদ্রিতা বিছানা ছাড়তেই বুঝতে পারলো শরীরে কিছু নেই, তাই কোনো রকম একটা চাদর পেঁচিয়ে তারপর ওয়াশরুমে চলে গেল। আদ্রিতা ওয়াশরুমে গিয়ে কিছুক্ষণ বেসিনের সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলো। আদ্রিতা খেয়াল করলো ওর ঘাড়ে আর গলায় কামড়ের দাগ, যার জন্য ওর প্রচণ্ড লজ্জা লাগছিল। আবার যখনই মনে হচ্ছিল কামড়গুলো ওর জুনিয়র বরটা দিয়েছে, 2 দিন আগেও যে ওকে ভাবি বলে ডেকেছে, আর কালকে রাতে সে জুনিয়র দেবরটা ওকে এত বেশি ভালোবেসেছে। ঈশান আদ্রিতার পূর্বেই সম্পর্কের কথাটা মনে হতেই ওর মুখটা কালো হয়ে গেল। আদ্রিতা দুটানার মধ্যে আছে,
একবার মনে হচ্ছিল ও ঈশানকে মেনে নিতে পারবে, আবার পরক্ষণে মনে হচ্ছিল হয়তো মানতে পারবে না। আদ্রিতা শাওয়ার নিচ্ছে আর ভাবছে, আচ্ছা ঈশান কি এখন থেকে রোজ এমন করে আদর দিবে, নাকি কালকে নেশার ঘরে আসছিল বলে ইউনিটে কাজ করছে? আদ্রিতা কথাগুলো ভেবে পুরো পাগল হয়ে যাচ্ছে। শাওয়ার নেওয়ার শেষ করে বেরিয়ে আসলো। ঈশান এখনও ঘুমাচ্ছে। আদ্রিতা প্রথমবারের মতো একটা শাড়ি পরে রেডি হয়ে নিল। তারপর নিচে আসতেই দেখলো শাশুড়ি আর কাজের লোকটা রান্না করছে। তখন ও শাশুড়ির পাশে দাঁড়াতেই শাশুড়ি ওর দিকে তাকিয়ে একটু মুচকি হেসে বলতে লাগলো, কি হলো মামুনি, এত সকালে তুমি রান্না করে আসলে যে? আম্মু রোজই তো আসি, তাহলে আজকে আর নতুন কি হলো? কিন্তু আজকে এসব জিজ্ঞেস করছো যে? জিজ্ঞেস করবো না, কালকেই তোমাদের বিয়েটা হলো আর তুমি আজকে রান্নাঘরে চলে আসছো। শাশুড়ির কথাতে আদ্রিতার মুখটা কালো হয়ে গেল। মনে পড়ে গেল ঈশানের ভাইয়ার বউ হয়ে প্রথম যেদিন এই বাড়িতে এসেছিল, পরদিন সকালে আজকের মতো রান্নাঘরে আসছিল। শাশুড়ি মা ওকে বকা দিয়েছিল। কথাগুলো মনে পড়তে আদ্রিতার মুখটা কালো হয়ে গেল। আদ্রিতার শাশুড়ি বিষয়টা বুঝতে পেরে আর কিছু বলল না। আদ্রিতা বলতে লাগলো, আম্মু প্রথম দিন তো এইভাবেই রান্নাঘরে এসেছিলাম, তাহলে আজকে আবার নতুন কি হলো? তাছাড়া এমন না যে আমি এই বাসায় নতুন বউ হয়ে আসছি তাই রান্নাঘরে আসতে পারবো না। মামুনি সেটা ঠিক আছে, কিন্তু কালকেই তো তোমাদের বিয়ে হলো, তুমি এমন করে বলছো কেন? দেখো মামুনি, যেভাবে তোমাদের বিয়েটা হোক, তারপরও সবে মাত্র বিয়েটা হলো, তাই তুমি আমাদের বাড়ির আবার সেই নতুন বউ, তাই এরকম ভাবার কোনো কারণ নেই। তুমি রুমে যাও, ঈশানকে ডেকে উঠাও। ও কি ঘুমাচ্ছে নাকি উঠেছে? আদ্রিতার বারবার মনে হচ্ছে ঠিকই এই কথাগুলো আম্মু প্রথমবার ওর বিয়ের পর বলেছিল, আর আজকেও এমনটা বলছে। আদ্রিতা বেশ কিছুক্ষণ চুপচাপ থেকে রুমে চলে গেল। ঈশান এখনও ঘুমাচ্ছে। আদ্রিতা ওকে আর ডিস্টার্ব করলো না, গিয়ে সোফায় বসলো আর ঈশানের মুখের দিকে তাকিয়ে রইল। ঈশান বারবার বালিশের এপাশ ওপাশ করছে। ওর শরীরে কালকের রাতের আদ্রিতার দেয়া লিপস্টিক ছাপগুলো এখনো স্পষ্ট, যার জন্য আদ্রিতাকে বারবার লজ্জায় পড়তে হচ্ছে। আদ্রিতা এক ধ্যানে ওর জুনিয়র বরটার মুখের দিকে কতক্ষণ যে তাকিয়েছিল ঠিক নেই। তারপর হুঁশ ফিরতেই বুঝতে পারলো 9টা বেজে গেছে। বুঝতে পারিনি কখন এতটা সময় পার হয়ে গেছে। এরই মাঝে শাশুড়ি মার ডাক পড়লো, ওদের নিচে যেতে বলছে। আদ্রিতা তাড়াহুড়ো করে এসে ঈশানের পাশে বসে ওকে ডাকতে লাগলো, এই ঈশান, ঈশান উঠো, দেখো কত বেলা হয়ে গেছে। এত বেলা অবধি শুয়ে থাকলে সবাই কিভাবে বলো? ঈশানের ঘুমটা যেন ভাঙছেই না, তাই আদ্রিতা ওকে একটু জোরে সোরে ধাক্কা দিল। ঈশান তাড়াহুড়ো করে উঠে বসলো। খেয়াল করলো আদ্রিতা ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে আছে। ঈশান কিছু বুঝে ওঠার আগে আদ্রিতা বলতে লাগলো, কি সমস্যা কি তোমার? সে কখন থেকে ডাকতেছে, উঠতেছো না কেন? কি হয়েছেটা কি? কি হবে মানে, একটু কি ঘুমাতেও দিবে না? আমি এই ঘরে কেন, আর আপনি এখানে কি করছেন? হ্যাঁ এখন তো ভুলে যাবে, অন্তত এইটুকু তো মনে আছে কালকে আমাদের বিয়ে হয়েছে, নাকি এখন আবার আমাকে ভাবি বলে ডাকবে? আদ্রিতা এরকম দাঁড়াত কথা ঈশানের মনে পড়তে লাগলো। কালকে তো ওদের বিয়ে হয়েছে, তারপর বিয়ের পর থেকে রাতে বাসর ঘরে আসা পর্যন্ত কিছু কি হয়েছিল সবই মনে পড়তে লাগলো। এখনও ঈশানের মাথাটা ঝিমঝিম করছে। বেশ কিছুক্ষণ ওর ভাবি বইয়ের মুখের দিকে তাকিয়ে রইল। আদ্রিতা রাগী মুড নিয়ে বলতে লাগলো, কাল রাতে অনেক নাটক দেখিয়েছো, এখন আর কোনো নাটক দেখাতে হবে না। উঠে যাও, গোসল করে আসো। আম্মু আমাদের নিচে যেতে বলছে। কেন গোসল করতে হবে কেন? ঢং না দেখিয়ে একবার ওয়াশরুমে গিয়ে নিজের আয়নায় দেখো, বুঝতে পারবে কেন গোসল করতে হবে। আদ্রিতা কথাটা বলে মুচকি হাসলো। তখন ঈশান নিজের শরীরের দিকে তাকালো, আর যেটা দেখলো সেটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। ঈশান চাদরটা একটু শরীর থেকে সরিয়ে দেখলো অসংখ্য লিপস্টিকের ছাপ লেগে আছে, তার উপর শরীরে কিছু নেই। ঈশান সাথে সাথে চাদর দিয়ে নিজেকে ঢেকে ফেললো।
আদ্রিতা আবারও একটা ডেভিল হাসি দিতেই ঈশান দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল। তারপর বেসিনের সামনে দাঁড়িয়ে খেয়াল করলো ওর পুরো শরীরে লিপস্টিকের অংশ ছাপ ও পুরো লাল হয়ে আছে। ঈশান বলতে আরম্ভ করলো, আল্লাহ, কালকে রাতে কি একটা কাজ করে ফেলেছি। এইসব কখন করলাম আমি? আর উনিই বা আমার কাছে আসলো কখন? বিয়েতে হয়েছিল সেটা মনে আছে। তারপর রুমে যখন আসলাম কেমন যেন মাথাটা ঝিমঝিম করছিল। তারপর তো আর কিছুই মনে নেই। ঈশান অনেকক্ষণ যাবৎ মনে করার চেষ্টা করলো কিন্তু পারল না। তারপর শাওয়ার নিয়ে বের হতে খেয়াল করলো আদ্রিতা ওর জন্য ড্রেস নিয়ে বসে আছে। ঈশান আসতে দেখলো আদ্রিতা ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে আছে। ঈশান নিজের দিকে খেয়াল করলো ওর বুকের লোমগুলো থেকে পানি পড়ছে, যার জন্য আদ্রিতা ঘোর লাগা দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। ঈশান একটু লজ্জা পেয়ে গেল আর বলতে আরম্ভ করলো, কি দেখেন এমন করে? কি আর দেখবো নতুন করে? কালকে রাত্রে তো সবটাই দেখে নিয়েছি, আর তুমিও সবটা দেখে নিয়েছো। এখন আবার নতুন করে কি দেখার আছে? মানে কি বোঝাতে চাইছেন কি আপনি? আমি কিন্তু কিছু করিনি। তুমিই করেছো, এখন নাটক করো না তো। আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো, কাল রাত্রে কি খেয়েছিলে? কি হয়েছিল তোমার? ওরকম মাতলামি করছিলে কেন? আদ্রিতার মুখে এমন কথা শুনে ঈশান ধপাস করে বিছানায় বসে পড়লো। ওর মনে হতে লাগলো যে হয়তো কিছু একটা খেয়েছিল। ঈশান ভাবতে লাগলো কি খেয়েছিল। তারপর হুট করে মনে হতে লাগলো যে রুমে আসার আগে ওর বোন ওকে 1 গ্লাস দুধ খাইয়েছিল, আর দুধের সাথে হয়তো কিছু একটা ছিল, কারণ দুধটা খাওয়ার পর থেকে মাথাটা কেমন ঝিমঝিম করছিল। ঈশানের মনে হতে লাগলো শেষ পর্যন্ত ছোট বোন ওর সাথে এমনটা করলো। তাই ঈশান বেশ কিছুক্ষণ বসে থেকে বলতে লাগলো, আসলে কালকে একটু ড্রিঙ্কস করেছিলাম, ওই জন্য হয়তো এরকমটা হয়েছে। ছি, কি বলো এগুলা? তুমি আবার ছাইপাশ খাওয়া শুরু করছো কবে থেকে? দেখো, কালকে যেটা করেছো করেছো, ভুলেও কিন্তু আর এসব খেয়ে আমার কাছে আসবে না। আদ্রিতা কতগুলো রাগী মুড নিয়ে বলল, যার জন্য ঈশানের হুট করে মনে হলো কালকে রাত্রে হয়তো ওদের মাঝে কিছু একটা হয়েছে, না হলে আদ্রিতা ওর সাথে কেমন অধিকার খাটাতে শুরু করেছে। তার উপর শরীরে লিপস্টিকের ছাপ দেখে ঈশান বুঝে গেছে কিছু একটা হয়েছে, আর যেটা হয়েছে সেটা ঈশান হয়তো মনে করতে পারছে না, কিন্তু খুব গভীর একটা সম্পর্ক ওদের মাঝে স্থাপন হয়েছে। তাই ঈশান বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, ওগুলো খেয়ে আসবো না, এমনি তো আপনার কাছে আসতে পারি, তাই না? বলেই ঈশান একটু মুচকি হাসলো। তখন আদ্রিতা কেমন করে যেন ওর দিকে তাকিয়ে রইল। আদ্রিতার লজ্জায় আর কথা বলতে পারলো না। ঈশান রেডি হয়ে নিতে চলে যেতে গেল, আদ্রিতাও পেছন পেছন গেল। তারপর সিঁড়ির কাছে আসতেই দুজনে একসাথে নামলো। দুজন খাবার টেবিলের সামনে আসলো। ঈশান চেয়ার টেনে বসলো, আর আদ্রিতাকে দাঁড়িয়ে থাকতে দেখে ঈশানের আম্মু ওকে ইশারায় ঈশানের পাশে বসতে বলে। আদ্রিতা বসলো। এবার ঈশান খেয়াল করলো ওর ছোট বোন মিহি কেমন করে যেন ওর দিকে তাকিয়ে আছে আর মুচকি মুচকি হাসছে। তখন ঈশানা ভাবলো, কি মনে করেছিস আমি কিছুই বুঝতে পারিনি? তোর জন্য সব হয়েছে, তুই উল্টো পাল্টা জিনিস খাইয়ে দিয়েছিস আমাকে, আর যার জন্য ভাবির সাথে আমি এমন একটা কাজ করেছি। কি লজ্জায় পড়তে হলো। যতই উনি আমার বউ হোক, কিন্তু প্রথম দিনে এরকম একটা কাজ করে ফেললাম। হয়তো জোরপূর্বক ওনার সাথে সবটা করেছি, যার জন্য উনি এমন রাগ দেখাচ্ছে। সবাই খাওয়া শুরু করলে তখন ঈশানের আম্মু বলতে আরম্ভ করলো, আব্বু শোনো, খাওয়া দাওয়া করে কোথাও বের হতে হবে না। তুমি এক কাজ করো, আদ্রিতা মামুনিকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ঘুরে আসো। শ্বশুরবাড়ির কথা শুনে ঈশান বিষম খেলো আর কাশতে আরম্ভ করলো। তখন আদ্রিতা তাড়াহুড়া করে ওর দিকে 1 গ্লাস পানি এগিয়ে দিতে লাগলো, আর মিহি বলতে লাগলো, দেখেছো আম্মু, এখনই কত ভালোবাসা আর দুদিন পরে আছে। ভাইয়া শ্বশুর বাড়ির কথাটা শুনে তুই বিষম খেলি কেন? এত অবাক হওয়ার কি আছে? আদ্রিতা ঈশানকে পানি খাওয়াতে ব্যস্ত ছিল। ঈশান পানিটা খেয়ে মিহির দিকে রাগী চোখে তাকিয়ে রইল। তখন মিহি বলল, আমি বলছি যে
বিয়ের দ্বিতীয় দিন তো শ্বশুর বাড়িতে থাকতে হয় তাই না? তাহলে যাবে না কেন? ভাবি, তুমি একটু ভাইয়াকে বলো না। আদ্রিতা কি বলবে? এটা তো স্বাভাবিক বিষয়। বিয়েটা যেভাবেই হোক, এখন তো ওইটা ঈশানের শ্বশুর বাড়ি। তাহলে যাবে না কেন? অবশ্যই যাবে। ওগো, তুমি বলো না কেন? তোমার ছেলে কিন্তু আমার কথা শুনবে না। যাবে না মানে 100 বার যাবে। আর আব্বু এখন বাসা থেকে বের হবে না। আমি খুব ভালো করে জানি বিয়ের জন্য তুমি এই কয়েকদিন বাসা থেকে বের হওনি, যার জন্য হাঁসফাঁস করছো। খাওয়া দাওয়া করে হয়তো বেরোনোর চিন্তা ভাবনা নিয়েছো। কোথাও বেরোতে হবে না। কয়েকদিন আদ্রিতা মামনিকে সময় দাও, ওদের বাসা থেকে ঘুরে আসো, তারপর অফিসের কাজটা দেখতে শুরু করবে। আব্বু অফিসের কাজ তাও আবার আমি না করলে হয় না? এখন তো পড়ালেখাটাই শেষ করতে পারলাম না। দেখো আব্বু, পড়ালেখা শেষ করতে পারোনি তাতে কি? এখন তো তোমাকে এসব দায়িত্ব নিতেই হবে। তুমি ছাড়া আর কে আছে বলো দায়িত্ব নেওয়ার মতো? মিহি সবেমাত্র কলেজে পা রাখলো, ওকে কি দায়িত্ব দিব? আর একটা মেয়ে হয়ে এত দায়িত্ব কি করে নেবে? আব্বু, আমি তো বলিনি ছোট বোনকে এসব দায়িত্ব দিতে। মেয়ে হয়ে কেনই বা এই দায়িত্ব নিবে ও? তাহলে সেটাই যেন হয়। তোমাকে আব্বু যেটা বলেছে সেটাই শোনো। আর ভাবিকে নিয়ে আজকে ঘুরতে আসবে কেমন? আমরা খুব শীঘ্রই একটা পুচকে দেখতে চাই যে আমাকে ফুপ্পি বলে ডাকবে। মিহির এরকম বেফাস কথা শুনে ঈশান আবারও কাঁদতে আরম্ভ করলো। এবার আদ্রিতা লজ্জা পেয়ে দৌড়ে সেখান থেকে চলে গেল। তখন ঈশানের আম্মু বলতে আরম্ভ করলো, ফাজিল মেয়ে, সবার সামনে কিভাবে কথা বলতে হয় শেখনি, তাই না? আমি খারাপ আবার কি বললাম? আম্মু, তোমাদের কি ইচ্ছে করে না নাতি নাতনির মুখ দেখতে? তোমাদের না হয় ইচ্ছে করে না, কিন্তু আমার তো ফুপি হতে ইচ্ছে করে, তাই না? আম্মু, তোমার মেয়েটাকে একটু বোঝাও, কিসব উল্টোপাল্টা কথা বলতে শুরু করে দিয়েছে। ও তো ঠিকই বলেছে। আর কতদিন এভাবে থাকবে? বড়টাকে বিয়ে দিলাম, সে যা করলো, এরপর তো ওর প্রতি থেকে মনেই উঠে গেছে। শোনো, বড় ভাইয়ের সাথে আর কোনো যোগাযোগ রাখবে না। আর যদি শুনি ভুলে ওর সাথে কোনো কথা বলেছ, তাহলে তোমার কপালে খুব দুঃখ আছে বলে রাখলাম। ঈশান আব্বুর এমন কথাতে ভাবলো, ওই হারামজাদা যেটা করেছে সেটার পর আর ওকে কখনোই কি আমি ফোন দিব ভেবেছ? ওর জন্য আমাকে বিয়েটা করতে হয়েছে। আর কালকে এই পিচ্চি শয়তানটা আমাকে উল্টা পাল্টা কিছু একটা খাইয়ে ভাবির সাথে কি যে করেছি উনিই ভালো জানেন। ঈশান খাওয়া দাওয়া শেষ করে আব্বু আম্মুর কথা মতো রুমে আসলো। আদ্রিতা খেয়াল করলো ও ফোনে কথা বলছে। তখন ঈশান বেশ কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। ঘণ্টাখানেকের পর ঈশান রুমে আসতে দেখলো আদ্রিতা কি যেন একটা ভাবছে। তখন ঈশান বসে বলতে লাগলো, আপনার কি মনে হয় বাসায় যেতেই হবে? এখানে মনে হবার কি আছে? আব্বু আম্মু অলরেডি ফোন দিয়ে বলেছে তোমাকে নিয়ে যেতে। এতে আবার মনে হবার কি আছে? দেখো, আব্বু আম্মুর সামনে কোনো সিন ক্রিয়েট করো না। তাছাড়া বিয়েটা হয়েছে, মেনে নেওয়ার চেষ্টা করো। আদ্রিতার মুখ থেকে এরকম কথা শুনে ঈশান অবাক হয়ে ওই দিকে তাকিয়ে রইল। তারপর একটু হেসে বলতে আরম্ভ করলো, এইসব আমাকে না বলে নিজেকে বোঝান। আপনি ঠিক থাকলেই সব ঠিক। আমি জানি আপনার মেনে নিতে সমস্যা হবে, সেখানে উল্টো আমাকে বলছেন এগুলো। আপনি কিন্তু কখনো আমাকে মন থেকে স্বামী হিসেবে মেনে নিতে পারবেন বলেন? ঈশানের এরকম কথা শুনে আদ্রিতা মাথা নিচু করে নিল। তাই ঈশান আর ওকে বিরক্ত করলো না। দুপুরে খাওয়া দাওয়া করে আদ্রিতাদের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। তারপর পৌঁছে কলিং বেল দিতেই আদ্রিতার আম্মু দরজা খুলে দিল। দুজনেই আদ্রিতার আব্বু আম্মুর সাথে বেশ কিছুক্ষণ কথা বললো। আদ্রিতার আম্মু ওকে বলল ঈশানকে রুমে নিয়ে যেতে। দুজনে রুমে আসলো। ঈশান বিছানায় ধবাস করে শুয়ে পড়লো আর আদ্রিতা বলতে লাগলো, কি হলো? শুয়ে পড়লে যে? শরীর খারাপ লাগছে তোমার? বাবা, বোরের জন্য এত মন কাঁদে? ভাবতেই পারতেছি না কেউ আমার জন্য এতটা কেয়ারিং হতে পারে, এতটা বেশি টেনশন করে। সবসময় এরকমভাবে কথা না বললে হয় না? বিয়ের আগে এরকমভাবে কথা বলেছো আর এখনো বলছো? বিয়ের আগে আবার এসব কথা কখন বললাম? তাছাড়া বিয়ের আগের ঘটনা আর এখনকার ঘটনা তো আলাদা, তাই না? তখন আপনি আমার ভাবি ছিলেন আর আমি দেবর, আর এখন তো আমরা স্বামী স্ত্রী। তাহলে এগুলো বলা না বলার মধ্যে তো অনেক তফাৎ আছে, তাই না? বিয়ে বিয়ে করছো, বিয়েটা তুমি মানো।
না আমি মানি, তাহলে কেন এমন কথা বলছো? হ্যাঁ, আদ্রিতার রাগের মাথায় কথাটা বলে ফেললো আর মুখ ফসকে বেফাস অবস্থাতেই কথাটা বলে ফেললো, যার জন্য নিমিষের মাঝে ঈশানের মুখটা কালো হয়ে গেল। ঈশান ভেবেছিল কালকে রাতে যেটা হয়েছে এরপর হয়তো আজকে ওকে এসব কথা বলা তো দূরের থাক, কখনো ইগনোরও করতে পারবে না। এখন ঈশান না চাইলেও আদ্রিতা মনে প্রাণে চাইবে ও যেন আদ্রিতার কাছে এসে ওকে এমন করে ভালোবাসে। কিন্তু আদ্রিতার এরকম একটা কথা শোনার পর ঈশান ওর মুখের দিকে তাকিয়ে রইল, তারপর বলতে লাগলো, হ্যাঁ ঠিকই বলেছেন, আমি চাইলেও তো আর হবে না, আপনাকে তো আমাকে মন থেকে মানতে হবে। জানি না মানতে পারবেন কিনা। আদ্রিতার দেওয়ার মতো উত্তর নেই, তাই চুপ করে ওর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। ঈশান বাকিটা বিকাল ব্যালকনিতে দাঁড়িয়ে ফোন চালিয়ে কাটিয়ে দিল। সন্ধ্যা হতে আদ্রিতার আব্বু বাসায় আসতেই ঈশান গিয়ে ওনার সাথে কিছুক্ষণ কথা বলল। ওরা ঈশানকে অনেকক্ষণ যাবৎ বোঝালো আর বলল আদ্রিতা একটু রাগী, তাই ওকে মেনে নিতে সময় লাগবে। রাতে খাওয়া দাওয়া শেষ করে আবার কিছুক্ষণ আড্ডা দিয়ে ঈশান রুমে আসলো। তারপর খেয়াল করলো আদ্রিতা রুমে এসে শুয়ে আছে। ঈশান বেশ কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বিছানার একপাশে শুতেই আদ্রিতা উল্টো পাশ ফিরে শুলো। আর আদ্রিতা ভাবতে লাগলো ঈশান এরকম কেন করছে। তারপর কিছুক্ষণ যেতে ঈশান নিজেই বলতে লাগলো, আপনি ওই দিক ফিরে শুয়ে আছেন কেন? আমার দিকে কি একটু তাকাতে পারেন না, নাকি খুব বেশি লজ্জা পাচ্ছেন আপনি? কেন তোমাকে দেখে লজ্জা পেতে হবে কেন? তুমি কি বা নাকি ভালো যে লজ্জা পেতে হবে? না, লজ্জা না পেলে তো এভাবে উল্টো দিকে ঘুরে থাকতেন না, তাই মনে হচ্ছে আপনি হয়তো লজ্জা পাচ্ছেন। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন তো, আপনি ওই দিকে ঘুরে আছেন কেন? আর এখন তো আমি আপনার স্বামী, আপনি আমার কাছে আসতেই পারেন, আর আমি তো আপনার কাছে যেতেই পারি, তাই না? ঈশানের এরকম দেবরা কথাতে আদ্রিতা কিছুক্ষণ চুপ করে রইল। একটা সময় ঈশান একটু এগিয়ে যেতেই আদ্রিতা চোখ বড় বড় করে ওর দিকে তাকালো। তখন ঈশান ওকে আলতো করে জড়িয়ে ধরতেই আদ্রিতা কেমন যেন নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো। তখন ঈশান বলতে লাগলো, কি হলো, নিজেকে ছাড়িয়ে নিলেন যে? এখন তো আমার অধিকার আছে, যেখানে আমি লজ্জা পাচ্ছি না আপনার থেকে জুনিয়র হয়ে, সেখানে আপনি কেন আমার থেকে দূরে সরে যাচ্ছেন? জানি না, তবে আমার কাছে এগুলো অস্বস্তি লাগছে। আমি এগুলো নিতে পারতেছি না, জাস্ট অসহ্য লাগছে। তারপর তুমি কেন এরকম করছো? আদ্রিতার প্রত্যেকটা কথাতে ঈশান প্রচণ্ড পরিমাণে কষ্ট পায়। ও একটু আগাগোড়া ইমোশনাল, তাই কিছুক্ষণ চুপ করে থেকে একটু হাসার চেষ্টা করে বলল, কি বলছেন এগুলো? এখন তো আমি আপনার স্বামী, এখন আপনার অস্বস্তি লাগলেও সবটা সহ্য করে নিতে হবে। এমন না যে ভাইয়ার সাথে আপনার সব হয়েছে যার জন্য আপনি আমার কাছে আসতে পারবেন না। আপনার অস্বস্তি ফিল হবে, ভাইয়ার সাথে আপনার নামে মাত্র বিয়ে হয়েছিল, তাহলে সেই সম্পর্কটা ভুলে যেতে পারবেন না কেন? এমন না যে আপনার অন্য কারোর সাথে রিলেশন আছে যার জন্য আপনি এরকম করে আমাকে সবসময় দূরে রাখবেন। কি সমস্যা কি আপনার? ঈশানের এরকম কথাতে আদ্রিতা ঠাস করে ওর গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। সাথে সাথেই ঈশান উঠে বসলো আর কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে আবার স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, স্বামীর গায়ে হাত তুললেন শেষ পর্যন্ত? হ্যাঁ, হয়তো আপনার থেকে জুনিয়র, কিন্তু স্ত্রীর কাছে স্বামী কখনো জুনিয়র হয় না। তাহলে আপনি আমার গায়ে হাত তুললেন কোন অপরাধে? তোমার সাহস কি করে হয় এসব আজেবাজে কথা বলার? তোমার কি মনে হয় আমি আর 10-5টা মেয়ের মতো বাজে যে তুমি বিয়ের পর অন্য কারোর সাথে সম্পর্ক রাখবো? ছি, তোমার চিন্তা ভাবনা যে এতটা নিচ, কালকে রাতেই সেটা বুঝতে পেরেছিলাম। কালকে হয়তো নেশার ঘরে এসব করেছো, কিন্তু আজকে যে সজ্ঞান এগুলো করবে সেটা আমি ভাবতেও পারিনি। আপনি ভুল বুঝছেন কেন? আমি তো আপনার স্বামী, এসব কথা আমাদের মাঝে হতেই পারে। তাহলে আপনি এটা কেন মেনে নিতে পারছেন না? আচ্ছা সত্যি করে একটা কথা বলেন তো, আপনি কি বিয়েটা মন থেকে মানতে পারেননি, নাকি আমি আপনার থেকে জুনিয়র বলে আপনি এখনো আমাকে মেনে নিতে চাইছেন না? বলেন। ঈশানের কথাতে আদ্রিতার মনে পড়ে গেল কালকে রাতে
রাতে তো ঈশান এসব কথা বলেছিল, তার ওপর কালকে নিজে থেকে ঈশানকে আটকানোর চেষ্টা না করলেও নিজে অনিচ্ছায় নিজের সাথে জড়িয়ে নিয়েছিল। সারা রাত ওকে বুকের সাথে জড়িয়ে নিয়ে ঘুমিয়েছে, তাহলে আজকে একটা দিন যেতে না যেতে ঈশানের সাথে এরকম ব্যবহার করছে। আদ্রিতা ভাবছে ঈশান কি করে এসব চিন্তা করছে। আদ্রিতা চুপ করে আছে। ঈশান প্রচন্ড পরিমাণে খারাপ লাগলো। ও উঠে গিয়ে ব্যালকনিতে দাঁড়ালো আর চোখ জোড়া বন্ধ করতেই দু ফোঁটা অশ্রু গুড়িয়ে পড়লো। আদ্রিতার মনে হতে লাগলো, না না, এইসব আমি কি করছি? ওকে ভালোবাসতে না পারি, কিন্তু ওকে কষ্ট দেওয়া তো আমার পক্ষে অন্যায়। তাছাড়া ও হয়তো আস্তে আস্তে আমার প্রতি দুর্বল হচ্ছে, আর কালকেও আমায় বিয়ে করে নিয়েছে। আমি তো এখনও ও স্ত্রী, তাহলে কি করে ওকে এমন গায়ে হাত তুলতে পারলাম? এত ভাবনা চিন্তার পরও আজকে আমি ওর গায়ে হাত তুললাম, এটা আমি কি করে করতে পারলাম? অর্ধেক রাত অবধি ঈশান ব্যালকনিতে দাঁড়িয়ে কাটিয়ে দিল। তারপর রুমে এসে কোনো রকমে বিছানার একপাশে শুয়ে পড়লো। সকালে ঈশানের ঘুম ভাঙতে খেয়াল করলো আদ্রিতা ওর বুকে মুখ গুজে দিয়ে শুয়ে আছে। এমন কিছু দেখে ঈশান অবাক চোখে ওর দিকে তাকিয়ে রইল। তারপর আদ্রিতার ঘুম ভাঙলো, দেখলো ঈশান ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আদ্রিতা তাড়াহুড়ো করে উঠে বসলো। ঈশান বলল, এত লজ্জা পাওয়ার কি আছে? নিজের স্বামীর বুকের উপর মাথা রেখে ঘুমিয়েছিলেন, তাহলে লজ্জা পাওয়ার কি আছে? দেখেন, এখন থেকে হয়তো আপনার একটু সমস্যা হবে আমাকে মেনে নিতে, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তাই এত লজ্জা পাওয়ার কিছুই নেই। আদ্রিতা কিছু না বলে ওয়াশরুমের দিকে চলে গেল। ঈশান মুচকি মুচকি হাসতে লাগলো। এভাবে পুরো 5-6টা দিন আদ্রিতার বাসায় ওর আব্বু আম্মুর কথাতে কাটিয়ে বাসায় ফিরলো। বাসায় ফিরে একটা দিন রেস্ট নিয়ে আব্বু ঈশানকে অফিসে যেতে বলল। তো পরের দিন সকালে থেকে অফিসে যাবে ভেবে ঈশান তাড়াতাড়ি শুয়ে পড়ে। একটু পর আদ্রিতা এসে পাশে শুতে ঈশান ওর দিকে ফিরলো। সাথে সাথে আদ্রিতা একটু সরে যেতে লেগে ঈশান ওকে টান দিয়ে নিজের কাছে টেনে নিল। তারপর ওকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরতে আদ্রিতা ওকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেও ঈশান বলতে লাগলো, ভালো না বাসতে পারেন, ইগনোরটা অন্তত করিয়েন না। সেদিন রাতের পর থেকে আমি আপনার স্পর্শগুলো এখনো ফিল করতে পারি। আপনি আমাকে ভালো না বাসেন, কিন্তু আমি আপনাকে যেমন করে ভালোবাসতে চাই আমাকে তেমন করে সুযোগ দেন। আমি কি সেই সুযোগটা পাবো না আপনার থেকে? আদ্রিতা তারপরও ঈশানকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ঈশান বুঝতে পারলো ওর অস্তিত্ব ফিল হচ্ছে, তাই ঈশান ওকে ছেড়ে দেয়। আদ্রিতা কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে বিছানা ছেড়ে উঠে গেল। এবার ঈশানের নিজের ওপরই রাগ হচ্ছিল। তখন উঠে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিল। তারপর বাসা থেকে বেরিয়ে যেতে গেলে আদ্রিতা ওকে কয়েকবার ডাকলো। ঈশান দাঁড়ালো না। খুব রাগ হচ্ছে আজকে। যে মেয়েটাকে বিয়ে করলো সে হয়তো ওর ভাবি ছিল, কিন্তু এখন তো ওর বউ। তাহলে আব্বু আম্মুর কথা দিয়ে তাকে মেনে নেওয়ার চেষ্টা করাটা কি ওর জন্য অপরাধ ছিল? কথাগুলো ভাবতেই খুব রাগ হচ্ছিল। সারাটা রাতে ঈশান আর বাসায় ফিরল না। অন্যদিকে আদ্রিতার টেনশন হচ্ছিল যে এমন করে ওকে ইগনোর করাটা ঠিক হয়নি। পরের দিন সকালে ঈশান বাসায় ফিরতে কলিং বেল দিতেই আদ্রিতা তাড়াহুড়ো করে উঠে গিয়ে দরজা খুলে দিল। এমন কিছু দেখে ঈশান অবাক হয়ে গেল, আর ঈশানকে কোনো প্রশ্ন করার আগেই ও রুমের দিকে চলে গেল। ওর পেছন পেছন গেল ঈশান। গিয়ে কোনো রকমে বিছানায় গিয়ে গা এলিয়ে দিতেই আদ্রিতা বলতে লাগলো, এই সারাত কোথায় ছিলে তুমি? তোমাকে কতবার কল করেছি, একবার দেখো। যেখানে থাকি আপনাকে এত টেনশন করতে হবে না, এত ভালোবাসা দেখাতে হবে না। যেটা সত্যি নয় সেটা দেখিয়ে কি লাভ বলেন? ঈশানের কথাতে আদ্রিতা মাথা নিচু করে নিল। ঈশান কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর অফিস টাইম হতেই কোনো রকমে রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো। আর আদ্রিতাকে একটা বার বললেও গেল না, যার জন্য ওর মন খারাপ হলো। আবার পরক্ষণে মনে হলো
ও তো ঈশানকে কাছে আসতে দিতে চায় না, তার ওপর স্বামী হিসেবে মানে না। সেদিন রাতে হয়তো জোর করে কাছে এসেছিল, কিন্তু সেদিনের পর থেকে আর ঈশানকে তেমন করে কাছে টেনে নিতে পারেনি। ওই রাতের ওদের মাঝে যা হয়েছিল, তারপর আর কখনোই ঈশান ওকে জোর করেনি, কিংবা আদ্রিতার কাছেও আসেনি। ঈশান অফিসে গিয়ে কোনো কাজে মনোযোগ দিতে পারছিল না। বারবার আদ্রিতার কথা, অবহেলার কথাগুলো মনে হচ্ছিল। ঈশান চুপচাপ বসে রইল। তারপর দুপুর টাইম হতে অফিস ছেড়ে বেরিয়ে গেল। কিছুক্ষণ একটা নদীর পাড়ে বসে একা একা কথাগুলো ভাবলো। এরই মাঝে ঈশানের বন্ধু রাজুকে কল করলো, তখন রিসিভ করে বলতে লাগলো, নদীর পাড়ে আছি, চলে আয়, আর প্রশ্ন করিস না। ঈশান কলটা কেটে দিল। 15 মিনিট পরে রাজ আসলো। রাজ গিয়ে ঈশানের পাশে বসলো। ঈশান একবার ওর দিকে তাকলো। রাজ বুঝতে পারলো কোনো এক কারণে ঈশানের মন খারাপ। তখন রাজ বলতে আরম্ভ করলো, তো বল, মন খারাপের কারণটা কি ভাবি? ঈশান হ্যাঁ সুযোগ উত্তর দিল। তখন রাজ চুপ করে থেকে আবার জিজ্ঞেস করলো, চুপ করে থাকিস না, যেটা হয়েছে সেটা আমাকে বল। আমি জানি ভাবি হয়তো তোকে মেনে নিতে সময় নেবে, একটু ইগনোর করবে। তার জন্য মন খারাপ করে থাকলে হয়? তোকে একটু বেশি বেশি ভালোবাসা দেখাতে হবে। তুইও যদি মন খারাপ করে থাকিস কিংবা রাগ করে ভাবির থেকে দূরে সরে যাস, তাহলে দেখবি কখনোই তোরা এক হতে পারবি। ঈশান বিয়ের রাতের ঘটনাগুলো রাজকে খুলে বলল। তারপর থেকে ওকে ইগনোর করছে, সবটাই বলল। আগে তো যেটুকু দেবর হিসেবে কথা বলতো, এখন তার অর্ধেকটুকুও বলে না। কথাগুলো ভাবলেই ঈশানের খারাপ লাগে। এবার রাজ বলতে লাগলো, এই সামান্য বিষয় নিয়ে মন খারাপ করে থাকলে হবে? তোকে ভাবের কাছে যেতে হবে। হয়তো তোর বড় ভাইয়ের বউ ছিল, ওই জন্য এখন তোকে মেনে নিতে সময় লাগবে, কিন্তু সেই দিন রাত তো তোকে বাধা দিতে পারেনি। তুই তো বুঝতে পেরেছিস তোদের মাঝে কিছু একটা হয়েছে, তাহলে সমস্যা কোথায়? তুই আরও চেষ্টা কর, ওনাকে বরাবর কাছে টেনে নে। তারপর তোর স্পর্শগুলো যখন ওনার কাছে অনেক বেশি ভালো লাগবে, তখন তোকে দূরে সরাতে পারবে না। হয়তো লজ্জার কারণে তোকে কাছে টেনে নিতে পারবে না, কিন্তু তুই যখন ওনার কাছে যাবি তখন তোকে দূরে সরিয়ে দিতে পারবে না। রাজের সাথে ঈশান অনেকক্ষণ যাবৎ আড্ডা দিল। তারপর বিকেল হতেই বাসায় চলে গেল। বাসায় ফিরে ফ্রেশ হয়ে রুমে আসলো। বেলকনিতে আদ্রিতা দাঁড়িয়ে আছে। ওকে দেখে ঈশানের মাথায় একটু শয়তানি বুদ্ধি চাপলো। আর রাজের কথাই মনে হতে লাগলো, উনি যতই আমাকে ইগনোর করুক তাতে কি, একটা সময় তো দেবর ছিলাম, ওই জন্য হয়তো রাজের কথাটাই ঠিক যে আমাকে কাছে টেনে নিতে চাইছে না, কিন্তু কতদিন দূরে সরিয়ে রাখতে পারে সেটাও আমি দেখে নিব। ঈশান মুচকি মুচকি হাসছে আর কথাগুলো ভাবছে। এর মাঝেই খেয়াল করলো বাতাসে শাড়িটা আদ্রিতার পেটের উপর থেকে সরে যাচ্ছে, যার জন্য ওর উন্মুক্ত কোমরটা বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে। ঈশান নিজেকে আটকে রাখতে পারলো না, আদ্রিতার কাছে গিয়ে দাঁড়ালো। তারপর পেছন থেকে জাপটে জড়িয়ে ধরে ওর পেটের উপর 2 হাত রেখে তারপর চুলে মুখ গুজে দিল। আদ্রিতার সাথে সাথে চমকে উঠল। তারপর ঈশানকে ছাড়িয়ে নিয়ে ওর দিকে একবার তাকাতেই ঈশান হুট করে ওর কপালে একটা চুমু দিয়ে দিল। তারপর আবারও ওইভাবে পেছন থেকে জড়িয়ে ধরতেই আদ্রিতা বলতে লাগলো, ঈশান কি 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 করছোটা কি? প্লিজ ছাড়ো আমাকে। আর কতবার নিজেকে ছাড়িয়ে নিবেন, আর কতবারই বা নিজেকে আমার থেকে দূরে সরিয়ে নিবেন বলেন? আমি কি আপনার ভালোবাসাটা কখনোই পাবো না? আপনি আমাকে ভালো না বাসেন, আমি তো বাসি। আমাকে নিজের মতো করে বাঁচতে দেন। স্বামী কষ্ট পেলে সেই কষ্টটার জন্য স্ত্রীকেও উপরওয়ালার কাছ থেকে কিন্তু জবাব দিতে করতে হবে, সেটা জানেন তো। তাই আমাকে দূরে সরানোর চেষ্টা করবেন না, তাতে আমি কষ্ট পাবো। ঈশান বোঝার। আমি জানি আপনি আমাকে স্বামী হিসেবে মানেন না, আমাকে বিয়েটা করতে চাইছিলেন না। আমি তো আপনাকে এখন
ভালোবেসে ফেলেছি। বিয়ের প্রথম দিন রাতেই আমি ওরকম উল্টোপাল্টা জিনিস খেয়ে এসে আপনাকে যেমন করে স্পর্শ করেছি, সে কথাগুলো তো আমি ভুলে যেতে পারছি না। আমার ওরকম স্পর্শটা আবারও চাই। তাহলে কেন আমাকে দূরে সরিয়ে দেন? আদ্রিতা কিছু বলতে গিয়েও পারল না। আর ঈশান ওর মনের অদ্ভুত অনুভূতিগুলো আদ্রিতাকে জড়িয়ে ধরে রেখে প্রকাশ করলো। আদ্রিতা বেশ অসুস্থ লাগছিল। ঈশান সেটা বুঝতে পেরে ওকে ছেড়ে দিল আর বলতে লাগলো, একটা কথা কি জানেন তো, এতদিন ভাইয়ার ভালোবাসার পাওয়ার জন্য আপনি ছটফট করেছেন, আর এখন তার ছোট ভাই আপনাকে ভালোবাসে, খুব বেশি কাছে পেতে চাইছে, ভালোবেসে উজাড় করে দিতে চাইছে। সেটা আপনার সহ্য হচ্ছে না, সেটা আপনি তুচ্ছ ভাবছেন। কিন্তু যখন খুব বেশি দূরে চলে যাব, তখন দেখবেন এই ভালোবাসাটাই আপনার কাছে অমূল্য হয়ে যাবে। খুঁজে পাবেন না আমাকে। এই স্পর্শগুলো তখন মনে করিয়ে দিবে আপনার এই জুনের বর আপনাকে কতটা ভালোবাসতো। ঈশান আদ্রিতার কাছে আসার চেষ্টা করে আর ও ঈশানকে এমন করে দূরে সরিয়ে দেয়। এইভাবে পুরো একটা মাস কেটে গেল। এর মাঝে ঈশান যতবার আদ্রিতার কাছে যাওয়ার চেষ্টা করেছে, আদ্রিতা ততই ওকে ইগনোর করেছে। আর এই একটা মাসে ঈশান বেশ কয়েকবার আদ্রিতার সাথে শারীরিক সম্পর্কে লিপিত হয়েছে। কারণ ঈশান যখন কষ্ট পেলেই নেশা করে বাসায় ফিরে আসে, আদ্রিতা ওকে আটকে রাখতে পারে না। আর মিহিও ঈশানের আর আদ্রিতার বিষয়টা বুঝতে পেরে কয়েকবার ঈশানকে ওইসব উল্টাপাল্টা ওষুধ খাইয়ে দিয়েছে। আর ঈশানও মাতলামি করে আদ্রিতাকে জোরপূর্বক ভালোবেসে ভরিয়ে দিয়েছে, যার জন্য আদ্রিতা চাইলেও আর ঈশানকে আটকে রাখতে পারেনি। বেশ কয়েকটা দিন পরে ঘটনা দুপুরের দিকে ঈশান বাসায় আসে, দেখে আদ্রিতা কার সাথে যেন হেসে কথা বলছে। ঈশান বেশ কিছুক্ষণ ওর সাথে কথা বলার চেষ্টা করলো। যখন আদ্রিতা কোনো রেসপন্স করছিল না, তখন ঈশানের বেশ খারাপ লাগলো। অন্যদিকে আদ্রিতা জানে ঈশানকে যদি একটু সুযোগ দেয় তাহলেই ও দুষ্টুমি করতে শুরু করবে। এমনি তো আর ঈশান অফিস থেকে ফিরে আসেনি, তাই আদ্রিতা ঈশানকে কোনো পাত্তা দিল না। ওর প্রচণ্ড পরিমাণে রাগ হয়ে গেল। কন্ট্রোল করতে না পেরে টেবিলের উপর থাকা একটা কাঁচের গ্লাস নিয়ে দেয়ালে ছুঁড়ে মারলো। তারপর বাসা থেকে বেরিয়ে গেল। ঈশানের এরকম রাগান্বিত চেহারা দেখে আদ্রিতা ভয় পেয়ে গেল। ঈশানের প্রচণ্ড পরিমাণে খারাপ লাগলো। ভাবলো যে মানুষটাকে এত বেশি ভালোবাসে, সে ওকে এরকম করে ইগনোর করছে। সারাটা দিন ঈশান আর বাসায় ফিরল না। রাত 12টার দিকে যখন মাতাল অবস্থায় বাসায় ফিরল, তখন দরজা খুলতেই ঈশান খেয়াল করলো আম্মু, আব্বু, মিহি আর আদ্রিতা ডাইনিং রুমে বসে আছে। ঈশান ঢুকতে ঢুকতে রুমের দিকে যেতে গেলে আদ্রিতা ওর কাছে আসলো। তারপর ওকে ধরতে গেলে ঈশান বলল, একদম আমাকে ছোবেন না, কোনো ভালোবাসা দেখাতে হবে না। আপনি আমাকে ভালোবাসেন না, এখন আব্বু আম্মুর সামনে ভালোবাসা দেখাতে হবে না। আপনি চাইলে বাড়ি চলে যেতে পারেন, আমি আর আপনাকে ডিস্টার্ব করব না। ঈশানের এরকম কথা শুনে ঈশানের আব্বু আম্মু আর মিহির বুঝতে বাকি রইল না আদ্রিতা এখনও ঈশানকে মেনে নিতে পারেনি, যার জন্য ঈশান প্রায় ড্রিঙ্ক করে আসে। মিহি বিষয়টা খেয়াল করে কয়েকবার আব্বু আম্মুকে বললে ওরা বিশ্বাস করেনি। কিন্তু আজকে সর্বচক্ষে দেখার জন্য ওরা ডাইনিং রুমে বসেছিল। ঈশানের মুখ থেকে এমন কথা শুনতে আদ্রিতা মাথাটা নিচু করে ফেললো। ঈশানের আব্বু আম্মু ভেবেছিল আদ্রিতা হয়তো বিয়েটা মেনে নিয়েছে, কিন্তু এখনও যে ঈশানকে এত বেশি ইগনোর করে সেটা ভাবতেও পারেনি। ঈশান পরে যেতে নিলে আদ্রিতা আবার ওকে ধরতে লাগলো। ঈশান ওকে ছাড়িয়ে নিল আর বলতে লাগলো, একদম ছোবেন না আমাকে, আপনি আমাকে একটু ভালোবাসেন না, দরকার নেই আপনার ভালোবাসার। কেন বিয়ে করেছিলেন আমাকে? আমি তো অন্য একটা মেয়েকে বিয়ে করতে পারতাম, তাকেও অনেক ভালোবাসতে পারতাম। তাহলে কেন আপনি আমার লাইফে আসলেন?
যেদিন থেকে আপনার সাথে বিয়ের কথা চলছে সেদিন থেকে আমি আপনাকে নিয়ে ভাবতে ভাবতে ভালোবেসে ফেলেছি। শুধু আপনাকেই বোঝাতে পারলাম না কতটা ভালোবাসি। জিশান, তুমি ড্রিঙ্কস করছো? প্লিজ রুমে চলো। দেখো, উল্টোপাল্টা কথা বলো না, আমি তোমাকে সবটা বুঝিয়ে বলবো। কি বোঝাবেন আপনি আমাকে? কিচ্ছু বোঝাতে হবে না। আপনি আমাকে যতটা পিচ্ছি মনে করেন আমি অতটাও পিচ্ছি নই। আমি আপনার পর সবটাই জানি। স্বামীর ভালোবাসাটা আমি আপনাকে দিয়েছি, আর আপনি আমাকে বারবার দূরে সরিয়ে দিয়েছেন। দরকার নেই আর আমাকে এরকম করে সাহায্য করার। অনেক দয়া করেছেন আমার উপর, আর করতে হবে না। আপনি কালকে বাসায় চলে যাবেন আমার সাথে, আর আমার পরিবারের সাথে আপনাকে আর থাকতে হবে না। ঈশান কথাগুলো বলে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে আদ্রিতা জোরপূর্বক ওকে রুমে নিয়ে শুইয়ে দিতে গেলে ঈশান হঠাৎ করে ওকে জড়িয়ে ধরলো। আদ্রিতা টাল সামলাতে না পেরে ঈশানকে নিয়ে বিছানায় পড়ে গেল। ঈশান উপরে আদ্রিতা দুজনে বিছানায় পড়তেই আদ্রিতার ঠোঁটের সাথে ঈশানের ঠোঁট জোড়া লেগে গেছে। ঈশান আদ্রিতার মিষ্টি ঠোঁটের ছোঁয়ায় পেতেই রেসপন্স দিতে আরম্ভ করলো। আদ্রিতা নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে ঈশান ওকে নিজের সাথে শক্ত করে চেপে ধরে, কিস করতে আরম্ভ করলো। তারপর আস্তে আস্তে পুরো আদর করে ভরিয়ে দিতে লাগলো। আর বাকি রাতটা জুড়ে আদ্রিতার অনিচ্ছা সত্ত্বেও ঈশান ওকে ভালোবাসা আর আদরে আদরে ভরিয়ে দিল। পরের দিন সকালে উঠে ঈশান ফ্রেশ হয়ে নেয়। তারপর নেশা কাটলে রাতের কথা মনে পড়তেই নিজের ভেতর খারাপ লাগা কাজ করে। যে মেয়েটা ওকে ভালোবাসতে পারবে না তার সাথেই ও জোর করে এসব করে ফেলে। বারবার ঈশান ইচ্ছা হয় না আদ্রিতার ইচ্ছার বিরুদ্ধে এসব করতে, কিন্তু আবার কখন খুব বেশি রাগ হলে আদ্রিতাকে জোর করে কাছে টেনে নেয়। কারণ ঈশানের বন্ধুরা ওকে তেমনটাই বলে, যার জন্য ঈশান আর থাকতে পারে না। তার উপর যবে থেকে ও আদ্রিতাকে স্পষ্ট করেছে তবে থেকে ঈশান ওকে কাছে পাওয়ার জন্য পাগল হয়ে উঠেছে। তো আদ্রিতা মুখ ভার করে রুমে বসে আছে। তখন ঈশান এসে ওর পাশে বসলো। আদ্রিতা একবার ওর দিকে তাকালেই ঈশান বলতে লাগলো, কালকে রাতের জন্য সরি। আর শুধু কালকে রাত নয়, আপনার লাইফটাকে এভাবে নষ্ট করে দেওয়ার জন্য আমি সরি। হয়তো সরি বলাটা এসবের জন্য অনেক কম। আসলে আমি বুঝতে পারিনি আপনি এতগুলো দিনেও আমাকে মেনে নিতে পারবেন না, হয়তো আর কখনো মানতেও পারবেন না। আচ্ছা, আপনি একটা কাজ করতে পারেন, বাসায় চলে যেতে পারেন। এখানে থাকলে তো আমি আপনাকে প্রতিনিয়ত টর্চার করব। এখন সজ্ঞানে বলছি, আপনি বাসায় চলে যান। আর আমি কখন আপনার সাথে কি করে ফেলি তার ঠিক নেই। আর যেটা হয়েছে তার জন্য আমি আপনার কাছে মাফ চাইছি। প্লিজ আপনি এগুলো মনে রাখবেন না। ঈশান কথাগুলো বলেই বাসা থেকে বেরিয়ে গেল। ঈশানের আব্বু আম্মু মিহি নিচে বসেছিল। ঈশানকে বেরিয়ে যেতে দেখে মিহি বারবার ওকে ডাকলো, তারপরও ঈশান শুনলো না। পুরোটা দিন ঈশান বাইরে কাটিয়ে বাসায় আসলো। তারপর আসতেই দেখলো আদ্রিতা বাসাতে নেই, যার জন্য ঈশান একবার ওর আব্বু আম্মুকে জিজ্ঞাসা করতে গিয়েও জিজ্ঞাসা করলো না। তারপর খাবার টেবিলে গিয়ে বসতেই ওর আম্মু কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে রইল। আজকে ঈশান সন্ধ্যার দিকেই বাসায় ফিরে আসছে, সবাই ওর দিকে তাকিয়ে আছে। তা দেখে ঈশান বলতে লাগলো, এমন করে তাকিয়ে থাকার কি আছে? আমি কোনো এলিয়েন নাকি যার জন্য তোমরা এমন করে তাকিয়ে আছো? তো এইভাবে 4-5টা দিন কেটে গেল। ঈশান এই কয়েকটা দিন আর আদ্রিতাকে কলও করলো না, আর ওকে আনতেও গেল না। অন্যদিকে আদ্রিতা এখন মন খারাপ করে বসে থাকে। আদ্রিতা কয়েকটা দিন ধরে ভেবেছে ঈশানকে কেন মানতে পারছে না, দোটানার মধ্যেই আছে। এভাবে আরও কয়েকটা দিন কেটে যেতেই ঈশান সিদ্ধান্ত নিল ব্যবসায়ের কাজে বাইরে চলে যাবে। কয়েকটা দিন বাইরে থেকে ঘুরে আসলে হয়তো আদ্রিতার মায়াটা কাটতে পারবে, কারণ ওকে যতবার স্পষ্ট করেছে সেই স্পষ্টগুলো ঈশানের মনে গেঁথে গিয়েছে।
তাই ঈশানের বেহায়া মনটা বারবার আদ্রিতার কাছে ছুটে যেতে চায়, কিন্তু তারপরও নিজেকে আটকে রাখে। খুব বেশি কষ্ট হয়। যাকে ভালোবাসে তাকে ছেড়ে দূরে থাকতে, কারণ মানুষটাকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছে। ওদের মাঝে আগে কি সম্পর্ক ছিল, বিয়ের আগে ওরা কি কাকে কেমনভাবে দেখেছে সেটা নিয়ে ঈশান ভাবে না। ঈশান আদ্রিতাকে ভালোবাসে, সেটা ওর কাছে শেষ কথা। যে ভাবা সেই কাজ। ঈশান মনে এক প্রকার আকাশ সমান কষ্ট নিয়ে 2 দিন পরে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেয়। তারপর সেইখানে প্রায় 1 মাস ব্যবসায়ের বাহানায় দিয়ে পড়ে রইল। এর মাঝে আদ্রিতার সাথে ঈশানের কোনো কথা হয়নি। না, ঈশান ওর সাথে কোনো কথা বলার চেষ্টা করেছে। অবশ্য কয়েকবার বাসা থেকে জিজ্ঞেস করেছে আদ্রিতার সাথে কথা হয়েছে কিনা। ঈশান অতবার বিষয়টা এড়িয়ে গেছে। ঈশান এখন আর চায় না যে মেয়েটা ওকে ইগনোর করে, ওকে বোঝার চেষ্টাও করে না। তাকে নিয়ে অন্তত আর ভাবতে দিনে কাজে ব্যস্ত থাকায় হয়তো আদ্রিতার কথাগুলো মনে পড়ে না, কিন্তু প্রত্যেক রাতে ওর মনে পড়ে যায়। সেই দিন রাতেও ঈশান আদ্রিতাকে স্পষ্ট করেছিল। কথাগুলো ভাবলেই বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। এভাবে পুরো 1.5 মাস ঈশান ব্যাংককে কাটিয়ে তারপর সব কাজ শেষ করে বাসায় ফিরে। আর ওদের বিয়ে হয়েছে প্রায় 3টা মাস কেটে গেছে। সেই দিনের পর থেকে আদ্রিতা ঈশানের সাথে কোনো যোগাযোগ করার চেষ্টাও করেনি। আর খোঁজ খবর সেটা তো দূরে থাক, ঈশান মাঝে মধ্যে খেয়াল করেছে আদ্রিতা অনলাইনে অ্যাক্টিভিটি আছে, তারপরও আর ওকে কোনো মেসেজ করেনি। অন্যদিকে আদ্রিতা ঈশানকে নিয়ে ভাবে না। সেই ঈশান খুব ভালো করে বুঝে গেছে। বাসায় আসার পর যখন ওর আব্বু আম্মু জিজ্ঞেস করেছিল আদ্রিতার সাথে কথা হয়েছিল কিনা, তখন ঈশান বলেছিল, আম্মু সবে মাত্র বাসায় আসলাম আর এসব কথা জিজ্ঞেস করতে শুরু করে দিয়েছো। এমন না যে তোমরা বিষয়টা জানো না, তাহলে এত কেন জিজ্ঞাসা করতে হবে? আব্বু, তুই এভাবে কথা বলছিস কেন? আমি তো শুধু জিজ্ঞেস করলাম মাত্র, আর তুই রেগে যাচ্ছিস কেন? দেখো আম্মু, আমি রাগ করছি না। এটা সামান্য বিষয়, যার সাথে আমার পুরো 2টা মাস যাবৎ যোগাযোগ নেই, তার সম্পর্কে আমি কি করে বলবো? তোমরাও তো একটাবার খোঁজ খবর নিয়ে দেখতে পারতে, নাকি আমার মতো রাগ করে খোঁজ খবর নেওয়াটা বন্ধ করে দিয়েছো? সবাই চুপ করে আছে, তাই ঈশান কথা না বাড়িয়ে রুমে চলে গেল। তারপর ফ্রেশ হয়ে রেস্ট নিতে লাগলো। এভাবে আরও কয়েকটা দিন কেটে গেল। ঈশান অফিসে বসে আছে। এর মাঝে আদ্রিতার বাসার নম্বর থেকে কল আসলো। বেশ কিছুক্ষণ বাজার পর ঈশান রিসিভ করলে ওপাশ থেকে আদ্রিতার আম্মু বলতে আরম্ভ করলো, আব্বু, কোথায় তুমি? কেন আম্মু, কোনো সমস্যা হয়েছে? আপনি এভাবে কথা বলছেন কেন? আপনার কণ্ঠটা কেমন যেন শোনাচ্ছে। কোনো সমস্যা হয়েছে? আমাকে বলেন। আব্বু, তোমার বউ তো মাথা ঘুরে পড়ে গেছে, একটু আসতে পারবে তুমি? আদ্রিতা সম্পর্কে এরকম কথা শোনার সাথে সাথে ঈশানের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। ঈশান উঠে দাঁড়ালো আর বলতে আরম্ভ করলো, আম্মু কি সব বলো? কখন হয়েছে আর কিভাবে হলো? ও এখন কেমন আছে? এখন ভালো আছে, ডক্টর ইঞ্জেকশন পুশ করে দিয়েছে আর বলেছে ও প্রেগনেন্ট। তুমি কি একটু আসতে পারবে আব্বু? আদ্রিতা প্রেগনেন্ট কথাটা শোনার সাথে সাথেই ঈশানের হাত থেকে ফোনটা পড়ে গেল। ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে আরম্ভ করলো। ঈশান চেয়ারটায় বসে পড়লো। অন্যদিকে আদ্রিতার আম্মু ঈশানের কোনো রেসপন্স না পেয়ে কলটা কেটে দিল। ঈশান 5 মিনিট পরে তাড়াহুড়ো করে অফিস থেকে বেরিয়ে গেল। তারপর ওর আব্বু আম্মুকে ফোন করে দিতেই ওরা বিষয়টা জানতে পেরে অনেক খুশি হলো। আধ ঘন্টার মধ্যে ঈশান আদ্রিতার বাসায় আসতেই দৌড়ে ওর রুমে গেল। আদ্রিতা বিছানায় আধা শোয়া হয়ে বসে আছে। ঈশানকে দাঁড়িয়ে থাকতে দেখে আদ্রিতার আম্মু রুম থেকে বেরিয়ে গেল। ঈশান গুড়ি সড়ি পায়ে গিয়ে আদ্রিতার সামনে দাঁড়ালো। আদ্রিতা একবার ওর দিকে তাকিয়ে লজ্জা পেয়ে মাথাটা নিচু করে নিল। লজ্জায় আদ্রিতার গালগুলোতে লাল বর্ণ ধারণ করেছে। আদ্রিতা একদম
সজড় হয়ে গেছে ঈশানকে দেখেই, আর চোখগুলো কেমন যেন বন্ধ করে নিয়েছে। ঈশানের সেদিকে কোনো খেয়াল নেই। ও তাড়াহুড়ো করে আদ্রিতার সামনে বসলো। আদ্রিতা কিছু বুঝে ওঠার আগেই ঈশান ওর একটা হাত দুই হাতের মুঠোয় নিল। আদ্রিতা ভাবলো ঈশান হয়তো এখন ওকে বুকের সাথে জড়িয়ে ধরবে কিংবা হাতে চুমু দিবে, কিন্তু ঈশান ওর ধারণাটা ভুল করে দিল। এখন কেমন আছো? ঈশানের কথাতে আদ্রিতা ওর দিকে তাকালো, খেয়াল করলো ঈশানের চোখে পানি টলমল করছে। লজ্জায় আদ্রিতা মাথা নিচু কে হ্যাঁ সুজন্য উত্তর দিতেই ঈশান আবার বলতে লাগলো, জানি আমার সাথে কথা বলার ইচ্ছা আপনার নেই, কিন্তু দেখো আমি তো কোনো অন্যায় করিনি, তোমাকে ভালোবেসেছি। আরে বেবিটা তো তোমার আমার দুজনেরই, তাই না? আমি বুঝতে পারছি না কি বলবো। এই সিচুয়েশনে আমার না খুব কষ্ট হচ্ছে আর প্রচণ্ড পরিমাণ ভয়ও লাগছে। মনে হচ্ছে তুমি এই বেবিটা নিয়ে খুশি নও। ঈশান এরকম কথা শুনে আদ্রিতা অসহায়ভাবে ওর দিকে তাকালো। তখন ও আবার বলতে আরম্ভ করলো, আচ্ছা, রাগ অভিমান যদি তোমার আমার উপর থাকে সেটা আমার উপর দেখিও, তারপরও ভুলে ওই বেবিটার কোনো ক্ষতি করো না। ও তো আমার একার বেবি নয়, তোমারও তো, তাই প্লিজ ওর কোনো ক্ষতি করো না। আর আমি কথা দিচ্ছি, তুমি ওকে যদি রাখতে না চাও তাহলে ও পৃথিবীতে আসার সাথে সাথে আমি তোমার কাছ থেকে ওকে নিয়ে অনেক দূরে চলে যাব। তারপর আমার বেবিটার কোনো ক্ষতি করো না প্লিজ। ঈশান কথাগুলো বলে কান্না করে দিল। ওর চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আদ্রিতা ভাবতেও পারেনি এমন একটা দিনে ঈশান এমন একটা কথা বলবে। ওর এমন কথা শুনে আদ্রিতা অবাক হয়ে গেল। তারপর বলতে আরম্ভ করলো, ঈশান, এসব কি বলছো তুমি? আমি বেবির ক্ষতি করে দিব মানে? তুমি আমাকে এতটা ভাবতে পারলা? ছি, তুমি এসব কি করে বলতে পারছো? আপনি তো আমাকে স্বামী হিসেবে মানেন না, এই বিয়েটাকেই মানেন না। আজকে 3টা মাস হয়ে যাচ্ছে আপনি একটা বার নিজে থেকে আমার খোঁজ খবর নেননি। 2টা মাস হয়ে গেল আমাদের মাঝে কোনো যোগাযোগ নেই। আমি জানি আপনি আমাকে স্বামী হিসেবে মানতে পারেননি, ওই জন্য আমার থেকে দূরে সরে থাকার চেষ্টা করেছেন। আমি একবার বলতেই আপনি বাসায় চলে আসছেন, কিন্তু দেখেন 1টা মাস তো আমরা একসাথে ছিলাম। আর এই বেবিটা যে আমার, আমি এটা খুব ভালো করেই জানি। তাছাড়া আপনি যে ওকে মন থেকে মানতে পারবেন না সেটার আমার জানতে বাকি নেই, তাই প্লিজ অন্তত ওর কোনো ক্ষতি করিয়েন না। ছি ঈশান, তুমি এসব কি বলতে চাইছো? তোমাকে আমি মেনে নিতে পারিনি কিংবা বিয়েটা মন থেকে মানতে পারিনি, তার জন্য আমাদের বেবিটাকে আমি নষ্ট করে দিব? আমি ওকে কষ্ট দিব? তুমি এতটা বাজে আমাকে ভাবতে পারলা? না মানে আসলে আমি ভেবেছিলাম আপনি এই বেবিটা। ঈশান কথাটা শেষ করার আগে আদ্রিতা ওর মুখটা হাত দিয়ে আটকে দিল আর কান্না করে দিয়েই বলতে লাগলো, প্লিজ ঈশান, আর এরকম বাজে কথা বলো না। এসব বলে আমার খারাপ লাগছে। তুমি এতটা বাজে আমাকে ভাবতে পারছো? ছি, আমার ভাবতে অবাক লাগছে তুমি আমার স্বামী হয়েও আমাকে এরকম একটা কথা বলতে পারছো। আমি তো তোমার অপেক্ষাতে ছিলাম, ভেবেছিলাম তুমি এসে আমাকে এখান থেকে নিয়ে যাবে। আমি তোমার সাথে যোগাযোগ করতে পারছিলাম না, রাগ করে ফোনটা ভেঙে দিয়েছিলাম, কারণ তুমি আমাকে এত ভালোবাসার পরও তোমার ভালোবাসাটা আমি বারবার দূরে সরিয়ে দিচ্ছিলাম। আমি 1টা মাস যাবত শুধু তোমাকে নিয়ে ভেবেছি, ভাবতে ভাবতে তোমার প্রতি আমার ভালোবাসার সৃষ্টি হয়েছে। তারপর যখন তোমার ভালোবাসাটা বুঝতে পারলাম তখন বাসায় বারবার কল করেছিলাম, কিন্তু তোমার কথা ভয় ওদেরকে বলতে পারিনি যে ওরা হয়তো আমার উপর রাগ করবে। এমনিতে সবটা জানার পর ওরা আমার সাথে কথা বলতো না, একটা বারও কেউ আমাকে নিতে আসেনি। হ্যাঁ, এটা আমার দোষ, তাই বলে এরকম না যে আমি তোমাকে মানতে পারিনি বলে আমি বেবিটাকেও মানতে পারবো না। আমি স্বামীর ভালোবাসা ছাড়া কতটা কষ্ট 1 মাস পার করেছি। যখন তুমি আমাকে স্পর্শ দিয়েছো হয়তো মন থেকে মানতে পারিনি, কিন্তু শেষ 1টা মাস আমি বুঝতে পেরেছি তোমার ভালোবাসাটা আমার লাইফে কতটা প্রয়োজন। তার মানে আপনি। ঈশান কথাটা বলে শেষ করতে পারলো না, তার আগেই আদ্রিতা ঈশানকে ঝাপটে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, হ্যাঁ, আমি আমার সেই জুরিয়ার মাথার লেবুর পর থেকে ভালোবেসে ফেলেছি। আর এত ভালোবাসি যার জন্য তার অস্তিত্বটা আমার মাঝে একটু একটু করে বেড়ে উঠছে। আমি কি করে তাকে কষ্ট দেবো বলো? তুমি প্লিজ আর কখনো এইসব কথা বলো না জান। এর মাঝে ঈশানের আব্বু আম্মু দরজায় এসে দাঁড়ালো।
ঈশান একবার দরজার দিকে তাকিয়ে আদ্রিতাকে বুকের সাথে খুব শক্ত করে জড়িয়ে নিল। ভাবলো এখন রাগ অভিমান করে থেকে বা লাভ কি? তাছাড়া যখন বুঝতে পেরেছে তাহলে ওকে কষ্ট দিয়ে বা লাভ কি? তার উপর যদি এখন এইসব কিছু বলে তাহলে আব্বু আম্মু এই নিয়ে কথা বাড়াবে। তাই ঈশান ওকে জড়িয়ে ধরে বলতে লাগলো, সরি পাগলি বউ, ভুল করেছি তোমাকে কষ্ট দিয়ে। এসব আর কখনো বলবো না। ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম তুমি সব সময় আমার সাথে যেভাবে মিসবিহেভ করতে আমাকে দূরে সরিয়ে দিতে, কিন্তু ভাবতে পারিনি যে আমার দূরে সরে যাওয়াতে তুমি আমাকে এত বেশি ভালোবাসতে পারবে, আর ফিরে এসে আমি আমার অস্তিত্বটা তোমার মাঝে খুঁজে পাবো। ঈশান কথাটা বলে শেষ করতে পারলো না, তার আগেই আদ্রিতা ওকে ছেড়ে ওর মুখের দুই পাশে হাত রেখে ওর সারা মুখে কিস করতে লাগলো। ওদের আব্বু আম্মু ওদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তখন ঈশান বলতে আরম্ভ করলো, হেই পাগলি, কি হচ্ছে এগুলো? দেখো, আব্বু আম্মু, বোন, তোমার আব্বু আম্মু পর্যন্ত তাকিয়ে আছে, ছাড়ো এখন। ঈশানের এরকম কথা শুনে আদ্রিতা দরজার দিকে তাকিয়ে পুরো লজ্জায় লাল হয়ে গেল। তারপর ঈশানের বুকে মুখ গুজে দিয়ে ওকে চাপটে জড়িয়ে ধরলো। ঈশান একটু ইশারা করতেই মিহি বলতে লাগলো, আব্বু আম্মু আঙ্কেল আন্টি এখন চলো আমরা এখন এখান থেকে যাই, এখানে থাকাটা ভালো হবে না, ওদের একটু একা থাকতে দেই। 5 বছর পরে ঘটনা। ঈশান ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, এর মাঝে কেউ একজন এসে ওর একটা হাত ধরে বলতে লাগলো, পাপাই পাপাই, মামুনি কি রুমে আছে? কারো আধো আধো কণ্ঠে কথা শুনে ঈশান খেয়াল করলো তন্নি গুটি সুটি পায়ে ওর দিকে এগিয়ে আসছে। ঈশান পিচ্চিটার সামনে হাঁটু গেড়ে বসে ওর গালগুলো টেনে দিয়ে কপালে একটা চুমু দিয়ে বলতে লাগলো, কেন মামুনি, কি হয়েছে? তুমি তোমার মামুনিকে খুঁজছো কেন? না মানে আমি না একটা কথা শুনেছি, জানো তো পাপাই? কি কথা আমার পিচ্চি পরিটা? আমি বলবো, কিন্তু তুমি মামনিকে বলবে না, কেমন? না হলে মামনি আমাকে বকা দিবে। আচ্ছা বলবো না, তুমি আমাকে বলো। পাপাই, আমি শুনেছি আম্মু নাকি তোমার থেকে সিনিয়র। হ্যাঁ মামুনি, সেটা ঠিক আছে, কিন্তু তোমাকে এসব কথা কে বললো? মামনি সেদিন বলছিল, আর তোমাকে বলতেও বারণ করেছিল, ওই জন্য আমি বারণ করলাম জানো মামনিকে তুমি না বলো। বাবা মেয়ে মিলে এখনই কি লুকিয়ে লুকিয়ে কথা হচ্ছে শুনি? আমাকে রেখে কিসব কথা হচ্ছে? পাপাই চুপ করো, মামুনি এসে গেছে, আর কখনো কিন্তু এসব বলবে না, আর যদি বলো তাহলে বলবো আমি এগুলো বলিনি, কেমন? তন্নি আব্বুকে ছেড়ে দিয়েই দূরে চলে গেল, আর আদ্রিতা ওর দিকে তাকিয়ে রইল। এবার ঈশান উঠে এসে ওর সামনে দাঁড়াতে আদ্রিতা ঈশানের চোখে চোখ রাখলো। ঈশান আদ্রিতার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে দেখে বলল, এই এমন করে তাকিয়ে কি দেখো শুনি? কথা বলে শেষ করতে পারলো না। ঈশান ওর কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। তখন আদ্রিতা একটু রাগী মুড নিয়ে বলল, এই তোমার মতলব কি? এই ভর দুপুরে কি শুরু করলে আবার? এমন করে তাকিয়ে আছো কেন তুমি? আমার বউটাকে দেখছি, তাতে তোমার কি? আর এমন করে তোমাকে কেন কাছে টেনে নিচ্ছি বুঝতে পারছো না? এখন আমার আদর আদর পাচ্ছে। আর তন্নি সেদিন বলেছিল ওর পুচকো একটা ভাই আসবে কবে, সেই জন্য ভাবছিলাম যে খুব শীঘ্রই ওর ভাইটাকে আনার ব্যবস্থা করব। আদ্রিতা রাগ করবে কি ঈশানের এরকম কথাতে লজ্জায় লাল হয়ে গেল। তারপর হঠাৎ ওর বুকে মুখ লুকিয়ে বলতে লাগলো, তুমি না একটা ফাজিল, খালি এসব বলে লজ্জা দাও। তারপর জানো এসব বললে আমার প্রচন্ড পরিমাণে লজ্জা লাগে, আর তুমি এসবগুলোই করো। তোমাকে লজ্জায় ফেলতে তো আমার ভালোই লাগে। লজ্জায় যখন তোমার গালগুলো টমেটোর মতো লাল হয়ে যায় তখন তোমাকে আদর করতে বেশ ভালো লাগে। যা দুষ্ট, তোমার শ্রোতাদের সামনে কি সব উল্টো পাল্টা বলছো? হ্যাঁ, তুমি না আসলে অনেক দুষ্ট আর লুচু একটা। তাহলে তো লুচুগিরিটা করে দেখাতেই হয়। এই না, উল্টো পাল্টা কিছু করবে না কিন্তু এখন। কে শোনে কার কথা? ঈশান হুট করে আদ্রিতাকে জড়িয়ে নিয়ে হেঁচকা টানে দিয়ে কোলে উঠিয়ে নিল। আদ্রিতা ওর গলাটা জড়িয়ে ধরতেই ঈশান ওর দিকে ঠোঁট জোড়া এগেল।
আদ্রিতা ওর শার্টের কলার আঁকড়ে ধরে ওর ঠোঁটের সাথে ঠোঁট জোড়া মিলিয়ে দিল। এই যে আপনারা কি দেখেন? গল্পের প্রথমেই অনেক রোমান্টিক সিন দেখে নিয়েছেন, এখন আর দেখতে হবে না। গল্পটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটি। পরবর্তী গল্পে দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন, আপনজনদের সাথে থাকেন, ভালোবাসাটাকে আগলে রাখেন। ধন্যবাদ।